আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আমাদের আজকের লাইভ ক্লাসটা আজকের টপিক হচ্ছে গিয়ে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 8, মানে দুইটা চ্যাপ্টার। মানে হচ্ছে গিয়ে আমাদের পদার্থের ভৌত আলোক বিজ্ঞান এবং হচ্ছে গিয়ে আধুনিক পদার্থ বিজ্ঞান, এই দুইটার উপরে লাইভ হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা আর কথা বাড়াবো না, আশা করি প্রপারলি অডিবল আমরা সরাসরি লাইভ ক্লাসে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের অনেকে বলছিলা যে ফন্টের সাইজ বড় করতে, এটা কিন্তু আমরা বেশ কয়েকটা ক্লাস ধরে ফন্ট সাইজ অনেক বড়ই রাখতেছি। এটা আরো বড় হবে, এটা জাস্ট মোডটা চেঞ্জ করলে আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা চেষ্টা করছি সেটাকে বড় করার। আচ্ছা, আমি একটু একটু চেক করে দেখি যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমরা কয়টা টাইপ করতেছি সেটা একটু দেখে রাখি। আমাদের টাইপ আজকে আছে এখানে হচ্ছে টোটাল 42টা। ঠিক আছে, দুইটা চ্যাপ্টার থেকে 42টা টাইপ করতেছি, বাট আই ক্যান অ্যাসিওর ইউ এটার ভিতর থেকে যা যা দরকার তোমাকে আমি সব কভার করাই দিচ্ছি। ঠিক আছে, আর যারা ভাই কম্বো ব্যাচে আসো, তোমাদের কিন্তু ভার্সিটি লাইভ ক্লাস কিছুক্ষণ পরেই শুরু। কিছুক্ষণ পরে বলতে রাতের দিকে, রাত 8টায়, তাই না? ওইটাতেও যেন থাকো, যারা লাইভ করা পাবলিক। আর যারা লাইভ করো না তারা তো নাই। অনেকেই, ম্যাক্সিমাম পাবলিক আমি দেখছি রেকর্ডেড করে। আমি জানতাম, কারণ আমাদের প্ল্যাটফর্মের মেন মোটো তো রেকর্ডে রেখেছে আর কি। আচ্ছা ওইটা আমি আমি জাস্ট একটু চেক করতেছি আর কি যে সব ঠিকঠাক আছে কিনা, এই কারণে কথা বলতেছি আপনাদের। হ্যালো, ওকে, তো সব ঠিকঠাক আছে। তো আমরা প্রথমে চ্যাপ্টারটাতে যাওয়ার আগে আমরা কিছু জিনিসপত্র একটু পড়ে নিই। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা সহজ হবে। এটা একটু জানা দরকার। তো এগুলো ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাসে আমাদের সবই দেওয়া ছিল, বাট তারপরেও এই ক্লাসের সুবিধার্থে আমরা একটু গুছিয়ে নিতেছি সবকিছু। ঠিক আছে, একটু মানে চ্যাপ্টারটা কিন্তু মানে জাস্ট ফর্মুলা জানলেই সবকিছু পারা যায়। ঠিক আছে, তো আমরা এটা একটা চার্ট আকারে তোমাকে একটু দেখাই দিচ্ছি, এটা তোমার কাজে আসবে। তো আমরা এক ধরনের পড়বো হচ্ছে গঠনমূলক। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে তোমাদের ধ্বংসাত্মক, যতটুকু সংক্ষেপে দেখানো যায়। যাদের সময় আছে ফাউন্ডেশন ক্লাস দেখবা, আমার দায়িত্ব তোমাকে জিনিসটা সংক্ষেপে একদম গুছাই দাও যেন সব পারো। তো এই ধ্বংসাত্মক আর গঠনমূলক এগুলো নিয়ে আমাদের কথাবার্তা। কথাবার্তা বলি আমরা তিন টাইপের, একটা হচ্ছে ব্যতিচার নিয়ে কথা বলি এই চ্যাপ্টারে। ঠিক আছে, আরেকটা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমার একক চিরে অপবর্তন। আমি এটাকে একক অপবর্তন লিখলাম। ঠিক আছে, একক চিরে অপবর্তন। আর আরেকটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ভাই গ্রেটিং দ্বারা অপবর্তন। ঠিক আছে, আমি এটাকে গ্রেটিং অপবর্তন বললাম। তো মোটা দাগে এই তিনটা, না বলতে গেলে সবকিছু মিলাই এই তিন ধরনের জিনিসপত্রই আমরা এখানে দেখি। সাথে সমাবর্তন আছে, ওটা তো একটা ফর্মুলাতেই পড়া যায়। ওইগুলো আশা করি পারো। ঠিক আছে, এবং ওইগুলো আমরা ম্যাথের মধ্যে দেখে ফেলাম। এখন এটার মধ্যে কি কি টাইপ করে আমরা একটু দেখি, ফর্মুলাগুলো কি কি। তো ব্যতিচারের ফর্মুলা আর গ্রেটিং কর্তৃক অপবর্তনের ফর্মুলা একদম হুবহু এক। সেটা হচ্ছে ডেল এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। ঠিক আছে, এখানে ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। পরিচয় দিচ্ছি না আমি, ঠিক আছে, পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, খালি একটু মিলাই দিচ্ছি। এখানে এন এর ভ্যালুটা বুঝতে হবে। ব্যতিচার বলো আর গেটিং কর্তৃক অপবর্তন বলো, দুইটার ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ব্রাইট থাকে। তো এন ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রাইট। ওয়ান হচ্ছে ফার্স্ট ব্রাইট, টু হচ্ছে সেকেন্ড ব্রাইট। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে রাখি, এই জিরোটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রাইট, এই জিরোটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রাইট। ঠিক আছে, আর এই টুটা মনে করো সেকেন্ড ব্রাইট। ঠিক আছে, এই হচ্ছে কথা। আবার ঠিক একইভাবে এখানেও একই কথা, জিরো ওয়ান টু, এই জিরো হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, আর ওয়ান তো বুঝছোই, টু বলে দিচ্ছি ব্রাইট টু, মানে সেকেন্ড ব্রাইট। ঠিক আছে, এই আর কি। তো গ্রেটিং এর ক্ষেত্রে এটাকে মানে এক এক জায়গায় এটা চরম বলে, অবম বলে, এটা নিয়ে আমাদের আসলে পেন নেই। তুমি বুঝছো চরম মানে হচ্ছে গঠনমূলক আর অবম মানে হচ্ছে ধ্বংসাত্মক। এইগুলা তো আশা করি এতদিনে বুঝো, অ্যাডমিশনের পোলাপান তোমরা। ঠিক আছে, এটা হচ্ছে চরমের ক্ষেত্রে। অবমের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়ালস টু আসে আমাদের এ সাইন থিটা ইকুয়ালস টু টুয়াইস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। এবং এন এর ভ্যালু কিন্তু এখানেও জিরো থেকে শুরু হবে।
0 1 2, কিন্তু খেলা হচ্ছে যেহেতু অবমের ক্ষেত্রে সেন্ট্রাল কিছু পাওয়া যায় না, কারণ কেন্দ্রে ব্রাইট থাকে, ফাউন্ডেশন ক্লাস দেখলেই বুঝবা। তাই এখানে 0 হচ্ছে তোমার ডার্ক 1, মানে প্রথম অবম বা প্রথম ধ্বংসাত্মক ব্যতিচার, এবং 2 হচ্ছে তোমার ডার্ক 3, মানে এন এর ভ্যালু 1 কমায় ধরতে হয়, ঠিক আছে? এই আর কিছুই না কেন, কারণ ভাই এটার ক্ষেত্রে কোনো সেন্ট্রাল ডার্ক মানে সিডি সেন্ট্রাল ডার্ক নাই, দ্যাটস ওয়াই এই কাহিনীটা, ঠিক আছে? ওই একইভাবে সেম ফর্মুলা এখানেও যাবে তোমার, ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা ইকুয়ালস টু টুয়াইস এন প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এন ইকুয়ালস টু 0 1 2, একই কথা ভাই, 1 হচ্ছে তোমার ডার্ক 1, 2 হচ্ছে তোমার ডার্ক 3, ঠিক আছে? এই আর কি, এখানেও সেন্ট্রাল ডার্ক বলে কোনো কনসেপ্ট নাই এইটা। এখন একক চিরে যখন তুমি যাও পুরো জিনিসটা ঘুরে যায়, মানে এখানে যে ধ্বংসাত্মক পাইছিলে এটা আবার এখানে গঠনমূলকে পাওয়া যায়, তার মানে ডেল এক্স ইকুয়ালস টু তুমি পাবা এ সাইন থিটা ইকুয়ালস টু টুয়াইস এন প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এবং ডেল এক্স ইকুয়ালস টু অন্ধকারের ক্ষেত্রে আমরা পাবো এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, মানে জাস্ট ঘুরে গেল, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এইটার ক্ষেত্রে, মানে একক চিরের ক্ষেত্রে, এই যে একক চির বলতে একক চির অপবর্তনের ক্ষেত্রে কোনো সেন্ট্রাল কিছু থাকে না, মানে সেন্ট্রাল কিছুই নেই। যেমন এখানে তো গঠনমূলকে সেন্ট্রাল ব্রাইট ছিল, এখানে সেন্ট্রাল ব্রাইট ছিল, এই দুইটার ক্ষেত্রে সেন্ট্রাল ডার্ক ছিল না, বাট এটার ক্ষেত্রে কিছুই নেই, মানে সেন্ট্রাল ব্রাইটও নাই সেন্ট্রাল ডার্কও নাই। দ্যাটস ওয়াই এন এর ভ্যালু শুরু হয় হচ্ছে 1 থেকে, 1 2 3 এরকম, মানে 1 হচ্ছে তোমার ব্রাইট 1 আর এই 3 হচ্ছে তোমার ব্রাইট 3, ঠিক আছে? এখানেও ঠিক একই কথা, এন এর ভ্যালু 1 2 3 থেকে চলে যাচ্ছে, 1 হচ্ছে তোমার ডার্ক 1, এই 3 হচ্ছে তোমার ডার্ক 3, ঠিক আছে? এই আর কি। তো মোটামুটি এই হইতেছে এখানকার ফর্মুলা, যেটা তোমার জানা থাকাই লাগবে। এটা না জানা থাকলে তুমি এই কাজগুলো করতে পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল যেটাকে বলে। এখন এইটার সাথে আর একটা জিনিস তোমাকে একটু গুছাই নিতে হবে, ডেল এক্স দিয়ে এই কথাটা যখন আমরা গঠনমূলকের কথা বলতেছি, জাস্ট গঠনমূলক দিয়ে দেখাই তুমি ধ্বংসাত্মক বুঝবা। এটা তোমাদের একাডেমিক লাইফে পড়ো না তোমরা, অ্যাডমিশন লাইফে সেটা একটু পড়ায় দেয়, তাই আমি জাস্ট তোমাকে পড়াই দিচ্ছি আর কিছু না। তো ডেল এক্স ইকুয়ালস টু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এন ল্যামডা ইকুয়ালস টু 2 মিউ টি মাইনাস ল্যামডা বাই 2। কোনটা কি একটু পরিচয় দিয়ে চলে যাই, পারবা, জাস্ট এটা মুখস্থ রাখবা, এটা নিয়ে বেশি ভাইবো না। একবার দুইবারই ম্যাথ আসছে, খুব বেশি আসে না, বাট তারপরও আমি দেখাচ্ছি, মানে ইম্পর্টেন্ট, জাস্ট ফর্মুলাটা মুখস্থ রাখলেই হবে। তো দেখো এন এর ভ্যালু কি তুমি তো বুঝে গেছো, এই যে যেহেতু গঠনমূলক বলছে এন এর ভ্যালু 0 1 2 যাবে, ঠিক আছে? 0 মানে সেন্ট্রাল ব্রাইট, 1 মানে ফার্স্ট ব্রাইট, ঠিক আছে? ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, আগের কথাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। এই মিউটা কি? মিউ হচ্ছে তোমার ভাই যে জিনিসটার উপরে পড়তেছে ওইটার প্রতিসরাঙ্ক, ঠিক আছে? মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর এই টিটা হইতেছে একটা ফিল্মের পুরুত্ব, মানে কনসেপ্টটা এরকম, এই কনসেপ্ট নিয়ে আমরা একটু পরে ম্যাথ করবো, তাই বলতেছি না ঠিক মতো। এটা বেসিক্যালি ফিল্মের প্রতিসরাঙ্ক, মাধ্যমের না সরি, ফিল্মের প্রতিসরাঙ্ক, আর স্মল টিটা হচ্ছে ফিল্মের পুরুত্ব। মানে একটা ফিল্মের উপর, মানে মনে করো একটা তুমি কাঠ দিয়ে একটা সামথিং একটা ফিল্ম বানাইছো, মানে এটার উপরে যখন আলো পড়ে ওইটার ক্ষেত্রে কনসেপ্ট কি, ওই ফিল্মটার পুরুত্ব কি, ফিল্মটার তোমার প্রতিসরাঙ্ক কি, এটাই হচ্ছে, এটা দিয়ে কাজকর্ম করা যায়, এই একটা ফর্মুলা তোমার জানা থাকা লাগে। তো ফর্মুলাটার অ্যাপ্লিকেশনে আমরা চলে যাবো এখনই, ঠিক আছে? প্রথমে এই কারণে আমরা এই ম্যাথটা তুলছি আমরা, বুয়েটের 19 সালে আসা ম্যাথ। বাতাসে ভাসমান একটা সাবানের ফিল্মের উপর লম্বভাবে 624 ন্যানোমিটার মানে ল্যামডা দেওয়া তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয়, ফিল্ম হতে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য ফিল্মের সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব কত? তাহলে এক নম্বরে চলে আসে আমাদের ফর্মুলাটা, মাত্র কি করলাম, ডেল এক্স ইকুয়ালস টু এন ল্যামডা ইকুয়ালস টু 2 মিউ টি মাইনাস ল্যামডা বাই 2, এটা হচ্ছে তোমার ফর্মুলা, ঠিক আছে? এই যে ফিল্মের যা যা দেওয়া আছে, যেমন দেখো এই যে ফিল্মের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মিউ দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে চাইছে কি, তোমাকে চাইছে ফিল্মের পুরুত্ব বের করতে বলছে, কই এই যে পুরুত্ব। তো প্রথমে আমরা বের করতেছি সর্বনিম্ন পুরুত্ব কত হইতে পারে, ঠিক আছে? এবং খেয়াল করো আমাদের এন ল্যামডা, এন এর ভ্যালু কত কইরা ধরতে হবে, এখানে বলা আছে হচ্ছে তোমার ভাই গঠনমূলক, ঠিক আছে? তার মানে এন এর ভ্যালু শুরু হচ্ছে কত থেকে, এন এর ভ্যালু শুরু হচ্ছে 0 1 2, এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো আমাদের ভ্যালু দরকার হচ্ছে স্মল টি এর ভ্যালু দরকার। তাহলে যদি তুমি ল্যামডা বাই 2 পাশে নিয়ে যাও, তাহলে পাওয়া হচ্ছে এন ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 ডিভাইডেড বাই 2 মিউ, এরকম একটা চেহারা পাবা। যদি তুমি এন কমন নিয়ে নাও তাহলে হচ্ছে গিয়ে তোমার, সরি এন না, ল্যামডা যদি কমন নিয়ে নাও তাহলে ভিতরে পাও এন প্লাস হাফ ডিভাইডেড বাই 2 মিউ, এই একটা, এটা হচ্ছে সর্বনিম্ন। এখন সর্বোচ্চের আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু, মানে একই ফর্মুলা, ল্যামডা ইনটু এন প্লাস হাফ ডিভাইডেড বাই 2 মিউ। এখন কোনটার ক্ষেত্রে এন এর ভ্যালু কোনটা ধরবো? তো স্বাভাবিকভাবে
সর্বনিম্ন মানে কি, এন এর সর্বনিম্ন ভ্যালুটা বসাবা। তার মানে টি মিনিমাম যখন তুমি বাইর করতেছো, তুমি যখন টি মিনিমাম বাইর করতেছো, টি মিনিমাম, তখন এন এর ভ্যালু 0 বসাবা। তাহলে তুমি কত পাচ্ছ, ল্যামডা ইনটু এন এর ভ্যালু 0, তাহলে হাফ পাচ্ছ। ল্যামডার ভ্যালু কত, 624, ন্যানো মানে 10⁻⁹ ইনটু শুধুমাত্র হাফ ডিভাইডেড বাই 2 ইনটু মিউ, মিউর ভ্যালু কত 1.35। এই যে দাও, অ্যান্সার চলে আসবে সরাসরি মিটারে, কারণ সবকিছু আমরা এসআইতে করছি, ঠিক আছে, এসআই ইউনিটে করছি। ঠিক একইভাবে এখানে ল্যামডার ভ্যালু 624 ইনটু 10⁻⁹ বসাইলাম ন্যানোমিটারে। এটা কিন্তু টি ম্যাক্সিমাম বের করতেছে, টি ম্যাক্সিমাম না সরি, এটা হচ্ছে দ্বিতীয় সর্বনিম্ন, মানে টি মিনিমাম সেকেন্ড, ঠিক আছে। মানে ধরো এটা হচ্ছে লোয়েস্ট, লোয়েস্ট হচ্ছে 0, তার আগের লোয়েস্ট কত 1 না, ওইভাবে চিন্তা করতেছে। এটা হচ্ছে দ্বিতীয় সর্বনিম্ন, এটা হচ্ছে প্রথম সর্বনিম্ন, ঠিক আছে, এই আর কিছুই না। তো এন এর ভ্যালু এখানে কত বসবে, দ্বিতীয় সর্বনিম্নের ক্ষেত্রে এন এর ভ্যালু বসবে হচ্ছে তোমার 1, তাহলে 1 প্লাস হাফ ডিভাইডেড বাই 2 ইনটু মিউর ভ্যালু হচ্ছে 1.35। ক্যালকুলেশন করবা, অ্যানসারের ইউনিট হবে মিটার। এই যে ম্যাথটা দেখলাম, এইটা তুমি যদি বিগত 20 বছরের কোশ্চেন দেখো, এই ম্যাথটা একটা বার মাত্র আসছে, এবং এইটা 19 সাল। মানে এই সূত্রটা, এই যে সূত্রটা তুমি দেখলে অ্যাপ্লাই করলাম, বুঝতেই পারতো এটা হচ্ছে গঠনমূলক। আর যদি ধ্বংসাত্মক হয় তাহলে কি হবে, টুয়াইস এন প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2 হবে, তাই না, এখানে এন ল্যামডার জায়গায়। এই জিনিসটা কিন্তু আমরা ঠাট ঠাট মুখস্থ করে গেছিলাম, যদিও জিনিসটা একবার আসছে, বাট আসছে যেহেতু, এটা দিয়ে তোমার রিটার্ন আসবে কিনা বলা যায় না, বাট অ্যাটলিস্ট এমসিকিউ কিন্তু আসতে পারে। সো আমাদের ফর্মুলাটা দেখে যেতে কোনো দোষ নাই, যেহেতু চলে আসছে কোশ্চেন ব্যাংকই তো, সো কইরা ফেলায় সেই ফর্মুলাটা ডিরেক্টলি মুখস্থ রাখবা, এটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো। এরকম একটা টাইপই তুমি পাবা, একবারই আসছে বিগত 20 বছরে, বুয়েট, সিকিউরেট, বুটেক্স, আইওটি যাই মিলাও না কেন, তুমি একবারই পাবা। বাট যেহেতু একবার হইলেও আসছে, আমরা একটু দেখে রাখবো, ঠিক আছে, এই আর কি। আচ্ছা দেখি আমাদের ক্লাসের কি অবস্থা। ওকে, আচ্ছা এবার এই ম্যাথটা দেখি আমরা কি বলা আছে। তো এটা মানে এখানে কিন্তু আমাদের চ্যাপ্টার 7-8 মানে মিলায় রাখছে, কারণ তুমি জানো যে জিনিসটা আমার খুব পছন্দ, কারণ আমরা যখন টপিকের নাম জেনে যাই, তখন কিন্তু আমাদের মাথায় অটোমেটিক্যালি সূত্রগুলো ঘুরপাক খাইতে চায়। সো হাউ অ্যাবাউট আমরা টপিক জানি না, বুঝতেছি না কই থেকে আসছে, দ্যাটস ওয়াই এভাবে করে মিলায় করা। বাট মুদ্রা কোথায়, দুইটা চ্যাপ্টার থেকে আমি যে কয়টা টাইপ তোমাকে দেখাই দিচ্ছি, এই কয়টা করে গেলে ইনশাল্লাহ সব হয়ে গেছে, ঠিক আছে, আর লাগবে না। সিকিউরেট 22 সালে একটা ধাতব তলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণী আলোক রশ্মি আপতিত হইলে ফটো ইলেকট্রন নির্গত হয়। ফটো ইলেকট্রনের ফর্মুলা মনে আছে, ই ইন্টু নিবৃত্তি বিভব ভি নট ইকুয়ালস টু তোমার এইচ সি বাই ল্যামডা মাইনাস হচ্ছে কার্য অপেক্ষক, এটা ছিল তোমার ফর্মুলা। এবং এই ইভি নট মানে আমরা হাফ ইন্টু এম ভি স্কোয়ারে কিন্তু লিখতে পারি, তাই না, এটা হচ্ছে ফর্মুলা, যাই একটু জানায় রাখলাম। তো নির্গত হয় এক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান হচ্ছে 3 ইন্টু ভি নট। তাহলে আমরা চিন্তা করি এরকম যে ই ইন্টু 3 ইন্টু ভি নট, ঠিক আছে, ইকুয়ালস টু কত, এইচ সি বাই ল্যামডাই বলা আছে, তাহলে ল্যামডা লিখবো, মাইনাস হচ্ছে তোমার 5। তো একই তলে যখন 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পড়ে, তখন নিবৃত্তি বিভব হয় শুধুমাত্র ভি নট। তার মানে যদি আমাদের 2 ল্যামডা পড়তো এখানে, তার মানে এইচ সি ডিভাইডেড বাই 2 ল্যামডা হইতো, তখন নিবৃত্তি বিভব হইতো ভি নট। তো যেহেতু একই তল, দ্যাটস ওয়াই আমাদের ফাইটা কিন্তু সেম আছে, ঠিক আছে। তো আমাদেরকে বলছে যে ফটো ইলেকট্রন নির্গত হওয়ার জন্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কই থেকে পাওয়া যায়, সূচন তরঙ্গ দৈর্ঘ্য আছে তোমার এই কার্য অপেক্ষকের মধ্যে। কার্য অপেক্ষক মানে হচ্ছে তোমার এইচ সি বাই ল্যামডা বা এইচ এফ। এইচ সি বাই ল্যামডা এটা হচ্ছে তোমার সূচন সূচন তরঙ্গ দৈর্ঘ্য, আর এফটা হচ্ছে তোমার সূচন কম্পাঙ্ক, ঠিক আছে, দুইটাই সূচন। তাহলে এখান থেকে তোমাকে বাইর করে দেখাইতে হবে যে কত আসতেছে বেসিক্যালি। তো দুইটা ইকুয়েশন বেসিক্যালি ভাই তুমি পায়ে গেছো, তোমার ক্যালকুলেশন তো হয়ে যাওয়ার কথা। যদি না হয়ে যায় তাও আমরা এটা করে দেখতে পারি, বাট আমার আমার পছন্দ না এই ম্যাথটা করে দেখা। আচ্ছা করে ফেলা, আমরা বেসিক্যালি এই থ্রিটারে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে ইভি নট পাওয়া যায়। তাহলে ইভি নটের জায়গায় এই টার্মটা লেখা ফেলাইতে পারি, তাহলে আমি লিখতে পারি এইচ সি বাই 2 ল্যামডা মাইনাস 5, আর এই থ্রিটা কিন্তু এই পাশে ভাগে চলে আসছে, তাহলে এখানে কত আছে, এইচ সি বাই 3 ল্যামডা মাইনাস 5 বাই 3, এরকম একটা কিছু আসবে। এখন এইচ সি বাই 3 ল্যামডা থেকে এইচ সি বাই 2 ল্যামডা, মানে এটা যদি আমরা একটু বিয়োগ টিয়োগ করে ফেলাই, তাহলে কেমন আসে, 3 আর 2 6 ল্যামডা 3 ইন্টু এইচ সি মাইনাস 2 ইন্টু এইচ সি, এরকম একটা কিছু আসে। আর এই ফাইটার ওই পাশে নিয়ে গেলে একটা 5 থেকে 1/3 5 চলে যায়, তার মানে 2/3 ইন্টু 5 পাই। 5 মানে কি ভাই, 5 মানে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এটাকে আমরা সূচন তো ল্যামডা নট পড়তেছি। তো দেখো সবখান থেকে তোমার এইচ সি এইচ সি এইচ সি কাটাকাটি চলে যায়, তাহলে 3 থেকে 2 গেলে থেকে 1/6, 1/6 ইন্টু ল্যামডা, এই পাশে আছে 2/3 ইন্টু 1 বাই ল্যামডা নট,
ঠিক আছে, 3 থেকে 6 কাটলে থাকে 2, তাহলে ল্যামডা নট মানে তুমি পাইলা বেসিক্যালি 2 দুগুণা 4 ইনটু ল্যামডা। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। একদম সহজ ক্যালকুলেশন, আমি একটু বুঝাইতে যাই জায়গা বেশি নিয়ে ফেলাইছে, যেরকম তেরছা করে লিখছি, বাট তুমি জানো নিউটনের ফর্মুলা হচ্ছে এরকম দাগ কাটা 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 পাশে লেখাইতে হয়। আমি ম্যাক্সিমাম ম্যাথে এটা করে দেখাই, বাট এটা একটু বোঝানো লাগছিল দেখে একটু লটা ব্রেক করে দেখাইলাম। বাট বুঝতে পারতেছো খুব একটা জায়গা কিন্তু নেয় নেয়, এরকম দাগ দিয়ে লিখলে তোমার খুব বড় জোর এইটুকুর মধ্যে ম্যাথ হয়ে যেত, এতটুকুর মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল ম্যাথ। সূচন কম্পাঙ্ক হবে তোমার এই ল্যামডার 4 গুণ। এই হচ্ছে ওভারঅল ম্যাথ। ঠিক আছে, তো সিকিউরিটি আসছিল তোমাদের, এখন যদি পরীক্ষা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে ওইখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ গুলো। 124 অ্যাংস্ট্রম ল্যামডা দেওয়া তরঙ্গ দৈর্ঘ্যের একরঙা এক্সরে একটা কার্বন ব্লক দ্বারা বিক্ষিপ্ত হয়, 180 ডিগ্রিতে এক্সরের বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের একটা কম্পটন ইফেক্ট বলে আমরা পড়ছিলাম, এরকম ফর্মুলা ল্যামডা প্রাইম ইকুয়ালস টু, পড়ছো কিনা এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি এটা আমাদের থিওরি ক্লাসে পড়াইছিলাম যে কম্পটন ইফেক্টের ফর্মুলাটা। এটা জানা কেন জরুরি ভাই, এটা কিন্তু ভাই বেসিক্যালি এমসিকিউ তে অনেকবার আসে। ঠিক আছে, এমসিকিউ তে আসার চান্স খুব বেশি থাকে। তো ল্যামডা প্রাইমটা বেসিক্যালি হচ্ছে তোমার ল্যামডা প্লাস এইচ বাই এম নট ইন্টু সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এই যে ফাইটা, এটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হয়, তাহলে আমাদেরকে চাইছে হচ্ছে তোমার এই ল্যামডা প্রাইমের ভ্যালু, যেখানে ল্যামডার ভ্যালু দেওয়াই আছে। ল্যামডার ভ্যালু দেওয়া আছে 124 অ্যাংস্ট্রম, 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে দিলে মিটারে চলে যায়। ঠিক আছে, প্লাস এইচ বাই এম নট সি, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, এটা হচ্ছে এসআই ইউনিট, ডিভাইডেড বাই এম নট সি। এম নট হচ্ছে নিশ্চল ভর ইলেকট্রনের, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস কস 5 মানে কস 180। এই ক্যালকুলেশন করবা, অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সারের ইউনিট হবে মিটারে। একদম সোজা সাপটা একটা ম্যাথ, কম্পটন ইফেক্ট থেকে আসা। আশা করি পারছি, না পারার কিছু ছিল না। আমার মনে হয় কোশ্চেন দেখে তোমাদের পারে যাওয়ার কথা ছিল। সিকিউরেট 22 সাল। আচ্ছা, এটা মাত্র করে আসলাম, দুইবার করছে। আচ্ছা, একটা রকেট কোন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এটার দৈর্ঘ্য 99% হয়। রকেটের গতিবেগ বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তো বলছে যে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এটা দৈর্ঘ্য এত পার্সেন্ট হয়। তাহলে আগে একটু বুঝতে হবে, আমরা জানি যে একটা জিনিস যখন আলোর বেগে চলে তখন ওটার দৈর্ঘ্য কমে, ঠিক আছে, সময় কমে এবং ভর হইতেছে বাড়ে। ঠিক আছে, তাহলে এটাকে বুঝতে হবে যে দৈর্ঘ্য কমে, তাহলে যে জিনিসটা 99% হয়ে গেছে সেটা কি, সেটা কিন্তু তার গতিশীল দৈর্ঘ্য। তার মানে তার গতিশীল দৈর্ঘ্য এল হচ্ছে তার নিশ্চল দৈর্ঘ্যের 99%, মানে 0.99 ইন্টু স্মল এল নট। ঠিক আছে, গতিবেগ চাইছে। এখন এটার ফর্মুলা কি দেখো, আমি এটা মনে রাখতাম যে আমি যদি এল বাই এল নট এর ফর্মুলা বের করতে চাই, যেহেতু এল এর ভ্যালুটা কম এল নট থেকে, তাহলে উপরে যাবে কম, মানে যে অনুপাতটা যাবে, মানে ভগ্নাংশটা যাবে √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর নিচে আসবে বড়টা। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার সহজ পদ্ধতি। তো তুমি এল বাই এল নট, এল নটটার এই পাশে নিয়ে এসে জিনিসটা বসাই দিতে পারো, সেটা হচ্ছে √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। যদি তুমি স্কয়ার করে দাও তাহলে পাবা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়ালস টু এই পাশে আছে তোমার 0.99 হোল স্কয়ার। সি এর ভ্যালু তুমি জানো আলোর বেগ, এখান থেকে ক্যালকুলেশন করে ভি এর ভ্যালু বের করে ফেলবে, অ্যানসারের ইউনিট হবে মিটার পার সেকেন্ড। সি এর ভ্যালু হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই সহজ ক্যালকুলেশন। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিট দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে স্মল এ দেওয়া, চিটটা থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি দেওয়া, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ল্যামডা। বলছে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলছে এবং দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, তো প্রথমে আসো দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বলতে কি বোঝায় বেসিক্যালি। দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বলতে বোঝায় যেটা, যে তোমার 10তম ডোরাটা কোন জায়গায় আছে, যে কেন্দ্র থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব বের করে একটা ফর্মুলা আমি পড়াইছিলাম, সেটা হচ্ছে ডেল এক্স ইকুয়ালস টু, এটা কিন্তু পথ পার্থক্য না, মনে করো এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, এটা মনে করো 10তম ব্রাইট। ঠিক আছে, B10, কারণ ভিতরে কিন্তু ডার্ক টার্ক মিলানো আছে। তো এতটুকু যে দূরত্ব বা এতটুকু যে দৈর্ঘ্য, এটা বাইর করার ফর্মুলা হচ্ছে এন ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল এ। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, যেখানে এন এর ভ্যালু কত হবে 10। ঠিক আছে, তো ডেল এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাদের 0.11, সরি কই দেওয়া আছে, কই দেওয়া সেটা তো বাইর করতে বলছে, সরি মাই ব্যাড। তাহলে এন ল্যামডা ইন্টু ডি বাই এ, এন হচ্ছে 10, ল্যামডা হচ্ছে তোমার ল্যামডা কই দেওয়া 5000 অ্যাংস্ট্রম মিটারে নিয়ে গেলাম। ঠিক আছে, এই -10 কইরা ইন্টু ডি বাই এ, ডির ভ্যালু হচ্ছে 2 মিটার, স্মল এ হচ্ছে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটারে নিয়ে নিলাম।
কাজকর্ম করবা, অ্যান্সার ইউনিট আসবে মিটারে, কাজ শেষ। ঠিক আছে, এখন বলছে দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব বের করতে বলছে। তার মানে বেসিক্যালি তোমার চাইছে হচ্ছে থিটা বের করতে, থিটা আর কিছুই না। থিটা কেমনে বের করবা, চিন্তা করে দেখো থিটাটা কেমনে বের করা যায়। বেসিক্যালি ডেল এক্স ইকুয়ালস টু তোমার যে এ সাইন থিটার ফর্মুলাটা ছিল, এ সাইন থিটা ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা, এটাই চাইছে। ঠিক আছে, তো এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সাইন দিলাম, থিটা রাখলাম, ইকুয়ালস টু এন ল্যামডা, এন কত 10তম, ল্যামডা কত 5000 অ্যাংস্ট্রম, 10 টু দি পাওয়ার -10 মিটারে নিয়ে গেলাম। সরাসরি থিটার ভ্যালু বের করে ফেলাবা, ডিগ্রিতে আসবে উত্তর। এটা হচ্ছে তোমার কৌণিক দূরত্ব বেসিক্যালি। ঠিক আছে, আর কিছুই না, সহজ কনসেপ্ট, একদমই সহজ কনসেপ্ট। এবং এই সব চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন গুলো এরকমই আসে, সহজ সহজে আসে। বাট কাহিনী যেটা হয় যে আমরা পরীক্ষার হলে ইদার ফর্মুলা ভুলে যাই অথবা ইউ গেট দা পয়েন্ট আর কি, আমরা কোনো না কোনো ভাবে একটা ভুল করে আসি। আচ্ছা, এবার চলে যাই আমরা আমাদের নেক্সট ম্যাথে। একটা নিশ্চল ইলেকট্রন এত বেগে গতিশীল হলে তার ভর কত শতাংশ বৃদ্ধি পাবে। আচ্ছা, তো আমরা জানি গতিশীল অবস্থায় ভর বেড়ে যায়, তাহলে আমি যদি এম ডিভাইডেড বাই এম নটের চিন্তা করি, উপরে যাবে বড়টা, বড় হচ্ছে 1, তাই না, এবং রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার ভ্যালু কিন্তু আসলেই 1 থেকে ছোট, তুমি করে দেখো, রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 থেকে ছোট, আদারওয়াইজ ফর্মুলাই আসবে না। তো আমাদেরকে বলছে যে ইলেকট্রনের বেগ দেওয়া, এটা হচ্ছে আমাদের বেগ দেওয়া, তো তার ভর কত শতাংশ বৃদ্ধি পায়, মানে আমাদের গতিশীল ভর এমটা বাই করে দেখাইতে হবে। তো m equals to m naught into 1 divided by root over 1 minus v square by c square। একটু বুঝতে হবে, v square মানে এটার উপরে তুমি যখন স্কোয়ার ফেলাও c square আসে, কিন্তু একটা c square আর এই নিচের c square কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে তুমি চাইলে লিখতে পারো root over 1 minus c square কাটাকাটি চলে গেলে উপরে পড়ে থেকে 0.98 হোল স্কোয়ার। জাস্ট একটা সহজ একটা ক্যালকুলেশন, এখান থেকে তুমি কিন্তু m এর ভ্যালু m নট এর সাহায্যে বের করে ফেলাইছো। ঠিক আছে, পারবা। এবার পার্সেন্টেজে কেমনে বের করবা, পার্সেন্টেজ অফ ডেল এম কেমনে বের করবা, যে উপরে যাবে তোমার এম মাইনাস এম নট এর পার্থক্য, আর নিচে আসবে আদি যেটা মানে এম নট, এটারে 100 দিয়ে গুণ দেবা, শেষ। এটা তো আশা করি পারো ভাই, এটা বইয়ের 21 সালে আসা, দেখো এতটা সহজ করছে, রিটার্নে আসা। কোন চিরের প্রস্থ দেওয়া এ, যে আলো দিয়ে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া, এটা কিন্তু অ্যাংস্ট্রম। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবক্ষয়গুলো বা অবমগুলো, আচ্ছা সরি, অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব বলছে, মানে প্রথম ক্রম অবম। বুঝতে হবে এটা কাহিনীটা হয়েছে কি, অবম তো ভাই তোমার দুইটা হবে, তাই না। প্রথমত তোমার দেওয়া আছে চিরের প্রস্থ দেওয়া, একে আলোকিত করেছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া। আচ্ছা, এটা কিন্তু ভাই বুঝতে হবে কোন চিরের প্রস্থ দেওয়া, তার মানে এটা কিন্তু ভাই একক চিরে হচ্ছে গিয়ে তোমার অপবর্তন দেওয়া, একক চিরে অপবর্তন। একক চিরে অপবর্তনের ফর্মুলা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, এই sin থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2। ঠিক আছে, এটা কিসের ছিল, একক চিরের গঠনমূলকের ছিল, কিন্তু যখন অবম বা ধ্বংসাত্মক বলে তখন ফর্মুলা কিন্তু n ল্যামডা। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু a sin থিটা ইকুয়ালস টু তোমার ভাই n ল্যামডা। এখন এখানে এ কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার, -2 করলে মিটারে চলে যায়, ইন্টু সাইন থিটা যেটা আমরা জানি না। ঠিক আছে, ইকুয়ালস টু এন ল্যামডা। এন কত, কততম বলা আছে ভাই, প্রথম ক্রম, তাই না। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু ল্যামডার ভ্যালু কত ভাই, 5896 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। ক্যালকুলেশন করে এখান থেকে থিটার ভ্যালু বের করে ফেলাবা। এটা হচ্ছে থিটা আসলে। এখন বুঝাই দূরত্ব কেমনে বের করবো, দুইটার মধ্যবর্তী দূরত্ব যেহেতু বলছে। ঠিক আছে, বের করা যায় কেমনে, মনে করো এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, ব্রাইটের পরে এখানে D1 পড়বে, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, এটা হচ্ছে D1, এর নিচের দিকেও কিন্তু আরেকটা D1 পড়ে, আবার উপর দিকে একটা B1 যাবে, নিচের দিকে একটা B1 যাবে, এরকম করে আগাইতে থাকে, তাই না। তো এই যে D1 দুইটা তুমি আঁকলা, এই দুইটার কৌণিক দূরত্ব কত, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে একটু বুঝতে হবে এটার জ্যামিতিটা কি ছিল। বেসিক্যালি তুমি যদি এখান থেকে অ্যাঙ্গেলটা আঁকতা কেন্দ্রীয় চরমের সাথে, তাহলে এটা ছিল থিটা, তো তুমি বের করছো এই থিটা। এখন তোমাকে বলছে দুইটা ডার্কের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দেখো দুইটা ডার্কের মধ্যবর্তী দূরত্ব, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা, তার মানে থিটারে তুমি যদি 2 দিয়ে গুণ দাও, যেটা পাবা সেটা হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন আমি তোমার একটা কথা বলি, এই যে ম্যাথটা করলাম কৌণিক দূরত্ব বের করছে, আমি কি করতাম জানো, বেসিক্যালি থিটা মানে কিন্তু তোমার ব্যতিচার কোণ, অপবর্তন কোণ, সমবর্তন কোণ, অনেকগুলো কোণ ফেলানো যায়। আর যখন কৌণিক দূরত্ব বলে দিছে তখন আমি নিচে আরেকটা লাইন এক্সট্রা লিখে রাখতাম যেন আমার নাম্বার না কাটে। কি লিখতাম, যে অতএব দুইটা ডোরার, মানে এখানে কিন্তু সেম কাহিনী ঘটবে, এখানে তোমার একটা B1 পাবা, এটার নিচে এক ঘর পরে আরেকটা B1 পাবা। সো দুইটার ভিতরে দূরত্ব বের করতে গেলে তোমার যে থিটা পাইছো এটা কিন্তু 2 দিয়ে গুণ দেওয়া লাগে। আমি 2 থিটা দিয়ে লিখে দিতাম যেটা হচ্ছে
উভয় পার্শ্বে 10 উজ্জ্বল ডরার মধ্যবর্তী কৌণিক দূরত্ব, মানে 2 দিয়ে আমি গুণ দিয়ে দিতাম একটা। ঠিক আছে, দিস ইজ দ্য সেফেস্ট অপশন। যদি বলো ভাই এমসিকিউ তে আসলে কি করবো, মাস্ট 2 দিয়ে গুণ দিবা, মাস্ট। আর রিটার্ন আসলেও 2 দিয়ে দিয়ে দেখাই দিবা। যদিও তুমি থিটা পর্যন্ত দিলে উত্তর দিয়ে দেয়, এটা আমাকে অনেক সিনিয়র ভাই বলছে, বাট দেন এগেইন 2 দিয়ে গুণ দিয়ে দিবা। ঠিক আছে, বাট এমসিকিউ তে আসলে মাস্ট, এটা করতেই হবে তোমাকে, 2 দিয়ে গুণ দিতেই হবে। অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে এতটা রেখা আছে, তার মানে তোমার এন এর ভ্যালু দেওয়া আছে 6000 সেন্টিমিটার ইনভার্স 1, তার মানে 1/1 সেন্টিমিটার, তাই না? সেন্টিমিটার ইনভার্স 1 মানে কি, নিচে সেন্টিমিটার, নিচে সেন্টিমিটারে মিটারে নিলে 10⁻² মিটার আসে, তাই না? তাহলে এটা যদি এখন তুমি উপরে নিয়ে যাও, তাহলে 6 × 10⁻³ ছিল এটা আগে, 2 উপরে চলে গেলে 10⁵ হয়ে যায় মিটার ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে ওর রেখার সংখ্যা প্রতি মিটারে, এসআইতে নিয়ে নিলাম। এর ভিতর দিয়ে এত অ্যাংস্ট্রম, দেখো এইটা হচ্ছে কাজ, কিন্তু আমি কিন্তু আগে আগে এন এর ভ্যালুটা বের করে ফেলাইলাম, কারণ আমি জানি এটা আমার ইউজ করতে হবে। সাথে ল্যামডা দেওয়া আছে, বলছে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করতে বলছে। ঠিক আছে, এখন বুঝতে পারি এটা কিন্তু গ্রেটিং। গ্রেটিং এর ক্ষেত্রে ফর্মুলা কি, চরমের জন্য ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। ডি সাইন থিটা মানে কিন্তু 1/N, তাই না? সাইন থিটা ইকুয়ালস টু তোমার এন ল্যামডা। এন কত হবে, দ্বিতীয় যেহেতু, তাহলে 2 × ল্যামডা, রাইট? এই আর কি। তো 1/N এর ভ্যালু কত, 6 × 10⁵ ইন্টু সাইন থিটা, এটাই তো বাইর করতে চাই, ইকুয়ালস টু 2 × ল্যামডার ভ্যালু হচ্ছে 5896 × 10⁻⁻10। ক্যালকুলেশন করে থিটার ভ্যালু বাইর করবা, ডিগ্রিতে আসবে। এই হচ্ছে তোমার কাজ। একজন ভদ্র মহিলা মহাশূন্য যানে চড়ে 4 আলোকবর্ষ দূরের একটা গ্রহে এত বেগে যাবেন, ফিরে আসবেন, তার বয়স তার যমজ বোন, মানে তার সেম এজের পৃথিবীতে যে ছিল তার চেয়ে কত বছর কম হবে। এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটু লাইট ইয়ারটা বুঝতে হবে। হোয়াট ইজ লাইট ইয়ার? তা আমরা জেনারেলি চিন্তা করি যে লাইট ইয়ার মানে মনে হয় সময়, হ্যাঁ এটা দেখতে সময় মনে হয়, বাট এই জিনিসটা আসলে ভাই দূরত্ব। এটা আগে মাথায় রাখবে, এটা আমাদের ফাউন্ডেশন ক্লাসে ক্লিয়ার করছি। বেসিক্যালি লাইট ইয়ার এক ধরনের দূরত্ব, মানে আলো 1 বছরে যে পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করে সেটা হচ্ছে তোমার লাইট ইয়ার। তাহলে 1 লাইট ইয়ার মানে কি, মানে বেসিক্যালি এটা একটা এস, আলোর বেগ তো সমবেগ, তাহলে এস ইকুয়ালস টু ভিটি তুমি লিখতে পারো, তাই না? যদিও নিউটনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা ঠিক না, বাট দেন এগেইন উই ক্যান অ্যাপ্লাই, কারণ নিউটনের ফর্মুলা হালকা ফ্ল্যাকচুয়েট করবে, বাট একই আসবে। তো ভি ইন্টু টি, আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে সি, আর টি কত ভাই, 1 বছর। তার মানে তুমি কি বুঝলা, লাইট ইয়ারকে কিন্তু তুমি চাইলেই, এটা একটু লেসন নিয়ে রাখো, যে লাইট ইয়ারকে তুমি চাইলেই সি ইন্টু 1 ইয়ার আকারে লিখতে পারো, বা তুমি লিখতে পারো সি ইয়ার। লাইট ইয়ারকে তুমি সি ইয়ার লিখতে পারো কেমনে ভাই, এই যে ভি এর ভ্যালু সি বসাও, টি এর ভ্যালু 1 বছর বসাও। এখন যদি 2 লাইট ইয়ার হয়, তাহলে টি এর ভ্যালু 2 লাইট ইয়ার বসাবা, 2 বসাবা, তাহলে 2 ইন্টু সি ইয়ার হবে। ঠিক আছে, তার মানে মনে করো 3 লাইট ইয়ার, 3 লাইট ইয়ার, এটাকে তুমি লিখতে পারো 3 ইন্টু সি ইয়ার। ধরো 100 লাইট ইয়ার, তাহলে এটাকে তুমি লিখতে পারো 100 সি ইয়ার। কেমনে ফর্মুলাটা কেমনে চিন্তা করবে, এই দেখো 100 সি ইয়ার, 100 লাইট ইয়ার, তারপরে দেখো টি এর ভ্যালু হচ্ছে 100 বছর, টি এর ভ্যালু বসাইলা, আর এটা হচ্ছে তোমার ভি এর ভ্যালু, তাহলে এই যে ভি আর টি গুণ করলে পাবা কি, তোমার দূরত্ব এস, লাইট ইয়ার। মানে একটু মাথা খাটায় বললাম আর কি, তোমার আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা আমাদের কাজে চলে যায়। সি ইন্টু 1 ইয়ার, সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ এসআইতে নিলে মিটার পার সেকেন্ড। 1 বছরের মিটার এসআইতে নিলে কি করব, 365 দিনে 1 বছর, 1 দিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। ক্যালকুলেশন করলে 9.46 × 10⁻15 মিটার পাবা। এইটাই হচ্ছে তোমার 1 লাইট ইয়ারের এসআই ইউনিটের ভ্যালু। তুমি খেয়াল করবা মিটার মানে এটা দূরত্ব, ইয়ার এ হচ্ছে কথা। তাহলে একটু এখান থেকে একটু রিলেট করে আসি, তুমি আমাকে বলো তো 4 আলোকবর্ষ দূরে মানে কি। যদি 1 লাইট ইয়ারকে, যদি তুমি 1 লাইট ইয়ারকে সি ইয়ার লিখতে পারো, তাহলে 4 লাইট ইয়ারকে তুমি কি লিখতে পারো, 4 সি ইয়ার লিখতে পারো। স্বাভাবিক কথা, অবশ্যই লিখতে পারো 4 সি ইয়ার। ঠিক আছে, তার মানে 4 আলোকবর্ষ দূরে মানে 4 সি। ঠিক আছে, একটা গ্রহে এত বেগে যান, ভি বেগে, এবং ফিরেও আসবে, তাহলে তার বয়স যমজ বোনের থেকে কত হবে। এখন খেয়াল করবে, এই লাইট ইয়ারটা কে ক্যালকুলেট করছে, যে মহাশূন্য যানে গেছে সে। তার মানে এটা কিন্তু তার গতিশীল সময়, এটি কিন্তু গতিশীল প্রেক্ষাপটের সাপেক্ষে সময়। তো এখন একটা জিনিস খেয়াল করবে, তোমাদের বইতে স্থির সময়কে বলা আছে টি, আর গতিশীলকে দেওয়া আছে টি নট। আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে উল্টা কাম করছে, স্থিরকে এল নট বলছে, গতিশীল এল বলছে। তো আমি আমাদের এনডিসির একটা টিচারে জিজ্ঞাসিলাম, স্যার আমি যদি এটা ঠিক করে ধরি, মানে আমি যেমন পড়ছি সবগুলো, এটা যদি এমনি ধরি, মানে আমি ধর্ম হচ্ছে স্থির মানে হচ্ছে তোমার টি নট, আর টি হইতেছে তোমার গতিশীল, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? স্যার বলছে না, কোনো সমস্যা হবে না। এবং আমি আমার বুয়েটের পরীক্ষায় রিলেটেড কোশ্চেন দিয়ে আসছি, উত্তর বুয়েটের
চান্স পাওয়ার পরেও যেসব এক্সাম দিচ্ছে ওইখানে এগুলো অ্যাপ্লাই করছে, কোনো সমস্যা হয় নাই। আই ক্যান অ্যাসিওর ইউ, তুমি গতিশীল সময়টারে টি বলতে পারো, স্থিরটারে টি নটই বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে তোমার চার আলোক বর্ষা দেওয়া, এটা কিন্তু তার গতিশীল সময় 4c, কিন্তু শুধুমাত্র 4c না, সে কিন্তু যাবেন আসবেন, তার মানে এটাকে 2 দ্বারা গুণ দিব। আমাদেরকে বলছে টি নটের ভ্যালু বের করতে। তাহলে টি নটের ভ্যালু বের করবো কেন? কারণ এই যে যমজ বোন পৃথিবীতে ছিল, এই ভদ্র মহিলার বয়স বাড়ছে কি পরিমাণ? বয়স বাড়ছে হচ্ছে গিয়ে 4c ইন্টু 2 পরিমাণ। কিন্তু এর বয়স কত বাড়ছে? কারণ পৃথিবীতে কতটুকু সময় অতিবাহিত হয়েছে এটা বের করতে পারলে আমরা বুঝবো যে পৃথিবীর লোকের বয়স কত বাড়ছে। ঠিক আছে? তাহলে আমাদের কাজ হচ্ছে টি নটের ভ্যালু বের করে। এখন আমরা কেমনে বের করবো? টি নট বাই টি লিখি। আমরা জানি যে আলোর বেগে গেলে আমাদের গতিশীল সময় কম আসে, তাহলে টি এর ভ্যালু ছোট, তার মানে নিচে যাবে ফ্র্যাকশন 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর উপরে যাবে 1। এখন টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 4c ইন্টু 2। টি নট এর ভ্যালু কত আসছে? টি এর ভ্যালু হচ্ছে 4c ইন্টু 2, তার মানে 8 ইন্টু সি। খেয়াল করতে হবে এখানে কিন্তু ইয়ার, এটা কিন্তু সেকেন্ডার না, এটা কিন্তু ইয়ারে ক্যালকুলেশন হচ্ছে। সো সেফ জোন হচ্ছে বাইরে একটু ইয়ার লিখে দিবা, তাহলে তুমি ভুল করবা না। ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 লিখলাম মাইনাস দিলাম, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করলে কিন্তু যেরকম একইভাবে সি স্কোয়ার উপর নিচে কাটাকাটি পড়ে যায়, তাহলে শুধুমাত্র 0.9 স্কোয়ার থাকে। ক্যালকুলেশন করে ফেলবা। এই সি এর ভ্যালু কত বলো তো? এই যে একটু পরে আগে তো দেখে আসলাম, এই যে এটাই আলোর বেগে, মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে, বসাবা, বসায় পরে উত্তর পাওয়া যাবা। উত্তরের মানে অ্যান্সারের ইউনিট কি হবে? অবশ্যই বছর, ইয়ার। এটা একটু মার্ক করে যাও, খেয়াল করো। অ্যান্সারের ইউনিট কিন্তু অবশ্যই অবশ্যই ভাই তোমার মিটার হবে। ঠিক আছে, এটা হচ্ছে টি নট। তাহলে তাদের বয়সের পার্থক্য কত হবে বেসিক্যালি ভাই? যে স্পেসশিপে গেছে তার বয়স বাড়তেছে টি পরিমাণ, আর যে পৃথিবীতে আছে তার বয়স বাড়তেছে টি নট পরিমাণ। তার মানে এই দুইটার পার্থক্য যা হবে সেটাই কিন্তু তাদের বয়সের ব্যবধান, এবং ব্যবধানটাও আমরা বছরে পাবো, ইয়ার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের আজানের টাইম দিছে। আমি আজকে হয়তো নিচে যেতে পারবো না, বাট অ্যাটলিস্ট ভাই নামাজটা পড়ে ফেলা উচিত। আমরা একটু ছোট্ট একটা ব্রেক দেবো। কয়টা বাজে একটু দেখে নিই। 5টা 16 বাজে। ক্লাসটা আমরা একদম 4টায় শুরু করবো এরপর থেকে। ঠিক আছে, যদিও কেউ ক্লাস দেখতেছে না, বাট আমাকে ভাই ইবাদত তো করতে লাগবে। তা আমি ভাই এক্স্যাক্টলি কয়টা, 5টা 16 বাজে, আমি 5টা 25 ধরো, 25-এ ব্যাক আসবো। টেস্ট করে রেখে যাই, জাস্ট দায়িত্ববোধ এটা। ঠিক আছে, ওকে।
ওকে, ওয়েলকাম ব্যাক। একটু লেট হয়ে গেছে, নিচে গেছিলাম বেসিক্যালি, আমাদের নিচে মসজিদ। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে ব্যাক চলে যাই। পোলাপান এক এক দলের পোলাপান আছে যারা মেসেজ করে, ভাই লাইভ হচ্ছে না কিন্তু কিন্তু কখনো লাইভ দেখে না। মানে তোমরা বেসিক্যালি কি করছো জানো, এই যে তোমার মডারেটরদের যে একটা চাকরি ছিল, এই চাকরিটা খাইয়ে দিছে। তোমরা স্টুডেন্ট বাট তোমরা অ্যাকচুয়ালি মডারেটর, ক্লাস করো না বাট দেখো। সবাইকে বলতেছে না, একজন আছে দুইজন আছে এরকম। আচ্ছা, একটা এক্সরে টিউবকে 80 কিলো ভোল্ট বিভব, মানে আমরা এটা হচ্ছে গিয়ে যে বিভবটা ই ইন্টু ভি যেটা দিই না, ওই নিবৃত্তি বিভব ওইটা দিলাম। লক্ষ্যবস্তুতে ইলেকট্রন গুলো সর্বোচ্চ কত বেগে আঘাত করবে দেওয়া আছে। তার মানে একটা বেসিক ফর্মুলা, ই ইন্টু ভি ইকুয়ালস টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এখান থেকে চলে আসবে। ই এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। ভি এর ভ্যালু হচ্ছে 80 কিলো, মানে 80 ইন্টু 10 কিউব। ঠিক আছে, হাফ ইন্টু এম, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ভি স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেট করে ভি এর ভ্যালু চলে আসবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা একটা। আঘাতের পর ইলেকট্রনের শক্তির 2% এক্স রে বর্ণালীতে রূপান্তরিত হলে উৎপন্ন বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। মানে বলছে যে এই যে আমরা আঘাত হচ্ছে এটা শক্তির 2% আমাদের জাস্ট কনভার্ট হচ্ছে। তার মানে আমাদের যে ই ইন্টু ভি আমরা পাইলাম, এটার শুধুমাত্র 2%, মানে 2/100 এটা কনভার্ট হবে হচ্ছে আমাদের বর্ণালীতে এইচসি বাই ল্যামডা। তো আমাদের ওই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, মানে যেটা হচ্ছে গিয়ে তোমার সূচন কম্পাঙ্ক বলে, ওইটার ভ্যালু কত সেটা আমাদের জানতে চাইছে, আর কিছুই না। তো বেসিক্যালি এখানে ই এর ভ্যালু জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভি এর ভ্যালু 80 ইন্টু 10 কিউব into 2/100 মানে 0.002 equals to hc 6.626 into 10 to the power minus 34 plus 8 into c হচ্ছে 3 divided by lambda। ক্যালকুলেশন করলে ল্যামডার ভ্যালু চলে আসবে। অনেকে বলবা ভাই কার্য অপেক্ষকটা কি, এখানে যেটা বাইর হচ্ছে ল্যামডা, এটাই কিন্তু কার্য অপেক্ষকের ব্যাপারটা। ঠিক আছে, কারণ বলছে 2% কনভার্ট হচ্ছে, তার মানে ওই জিনিসটা বাদ দিয়ে যেহেতু 2% তুমি এখানে ক্যালকুলেট করে ফেলাইছো, তার মানে ওই যে তোমার ফর্মুলাটা ছিল ইভি ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা মাইনাস কার্য অপেক্ষক না, 2% ক্যালকুলেট করে ফেলার কারণে ভিতরকার এই হিসাবটা আর ওইভাবে লিখি নাই, সরাসরি এইচসি বাই ল্যামডা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার কাহিনী। কারণ বলে দিচ্ছে যে 2% এক্সট্রা কনভার্ট হয়, বাকিটুকু কিন্তু ওই তোমার স্টার্ট হতে চলে যাচ্ছে ওয়েস্টেজ। ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় আমাদের হচ্ছে গিয়ে এর ভ্যালু দেওয়া, মানে স্মল এর ভ্যালু দেওয়া আছে। তো পর্দায় এত গ্রন্থের পট্টি পাওয়া যায়। আচ্ছা, এটা গ্রন্থের না, এটা প্রস্থের হবে, সরি, প্রস্থের পট্টি পাওয়া যায়। আবার অজানা বর্ণের ভিন্ন তরঙ্গের দৈর্ঘ্যের একটা আলো ব্যবহার করলে পর্দায় এত প্রস্থের পট্টি পাওয়া যায়। অজানা আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম কত। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে সরি, এইটা হচ্ছে এ না, এটা বেসিক্যালি তোমার ল্যামডা দেওয়া ছিল, এটা ল্যামডা দেওয়া ছিল, মাই ব্যাড, এটা ল্যামডা দেওয়া ছিল। ঠিক আছে, মানে হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে চিন্তা করতে হবে ডোরা পোস্টের ফর্মুলা কি, এক্স ইকুয়ালস টু এন, এক্স ইকুয়ালস টু ডোরা পোস্টের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই 2 ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আলো চেঞ্জ হয়েছে, তার মানে ল্যামডা চেঞ্জ হচ্ছে, ডোরা পোস্ট চেঞ্জ হচ্ছে, এক্স আর ল্যামডা চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমার ডি কিন্তু একই আছে, কারণ একই ব্যবস্থাতেই আমরা ইউজ করতেছি, পর্দার দূরত্ব একই। ঠিক একইভাবে দুইটা স্লিটের প্রস্থও কিন্তু একই, তার মানে এগুলো কিন্তু বাদ। তুমি চাইলে লিখতে পারো এক্স সমানুপাতিক ল্যামডা, বা এইভাবে লিখতে পারো এক্স বাই এক্স প্রাইম ইকুয়ালস টু ল্যামডা বাই ল্যামডা প্রাইম। চাইছে হচ্ছে তোমার ল্যামডা প্রাইমের ভ্যালু, ল্যামডা প্রাইমের ভ্যালু দাঁড়াচ্ছে কত, ল্যামডা ইন্টু এক্স প্রাইম ডিভাইডেড বাই এক্স। ল্যামডার ভ্যালু কত দেওয়া, 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটারে দেওয়া, মাইনাস 2 দিলে মিটারে চলে গেল, ইন্টু এক্স প্রাইম, এক্স প্রাইম মানে নতুন, এটা কত 0.08, 0.08, এটাকে আমি আর মিটারে নিচ্ছি না, কারণ নিচেরটাও সেন্টিমিটারেই দিব 0.1, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি চলে যায়, অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সারের ইউনিট কি হবে, এই জিনিসটা যেহেতু আমরা মিটারে নিচ্ছি, বাকি ইউনিট কিন্তু কাটাকাটি চলে গেছে, তার মানে উত্তর অবশ্যই মিটারে হবে। শেষ, ল্যামডা প্রাইমের ভ্যালু বের করা। বুটেক্স 21 সালে আসা একটা ভদ্র মহিলা আছে, এটা করছে মাত্র। একটা ধাতুর কার্য অপেক্ষক দেওয়া, মানে ফাই দেওয়া, ওই ধাতব পৃষ্ঠে এত এফ দেওয়া কম্পাঙ্ক, আলো আপতিত হলে আলোক ক্রিয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, মানে আমাদের এই যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইকুয়ালস টু, যেটা আমরা পড়ছিলাম এইচ সি বাই ল্যামডা, এটাকে চাইলে কিন্তু আমরা এইচ এফ আকারেও লিখতে পারি, মাইনাস কার্য অপেক্ষক। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এম এর ভ্যালু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে, যেটা আমাদের চাইছে ভি, equals to HF 6.626 into 10 to the power minus 34 into হচ্ছে গিয়ে তোমার F, F কত 1015 মাইনাস কার্য অপেক্ষক 4,
আচ্ছা, ইভির ভ্যালুটা কি তোমরা জানো? এটা কিন্তু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 যদি তুমি জুলে নিতে চাও। কেমনে? এমনি মনে রাখবা 1 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের দ্বারা কৃত কাজ। মানে তুমি জানো যে W ইকুয়ালস টু V ইন্টু কিউ। W ইকুয়ালস টু V ইন্টু কিউ, এখান থেকে মনে রাখতে পারো। তো V কি? 1 ভোল্ট, আর কিউ হচ্ছে একটা চার্জ। ঠিক আছে, কাজকর্ম করলে 1 ভোল্ট কেন, এই যে এখানে 1 দেওয়া, তাই এখানে 1 ভোল্ট। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল পাবা। কেমনে বুঝলাম এটা কাজের ইউনিট? কারণ খেয়াল করো, ভোল্ট মানে কি? ভি মানে ডাব্লিউ বাই কিউ, মানে ভোল্টের ইউনিট হচ্ছে জুল পার কুলম, তাই না? ডাব্লিউ বাই কিউ মানে জুল পার কুলম, ইন্টু গুণ আছে চার্জ, কুলম 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 কাটাকাটি চলে গেলে পড়ে থাকে শুধুমাত্র জুল। ঠিক আছে, এই আর কি। ক্যালকুলেশন করলে সরাসরি ভি এর ভ্যালু পেয়ে যাবে। অ্যান্সারের ইউনিট হবে মিটার পার সেকেন্ড, কারণ আমরা সবকিছু এসআইতে করছি। আচ্ছা, দ্বিতীয় পরীক্ষায় আলোর কম্পাঙ্ক এফ দেওয়া, পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া, পর্দাটা যদি এত দূরে মানে ক্যাপিটাল ডি দেওয়া, চির দুটার মধ্যবর্তী দূরত্ব স্মল এ চাইছে। আচ্ছা, এটা বুঝতে হবে যে পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে কি বোঝায়। মনে করো এখানে দুটা ডোরা তুমি আঁকো, দুইটা ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে এটা মনে করো কেন্দ্র, এটা মনে করো কেন্দ্র। এই দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে বেসিক্যালি কত খেয়াল করো তো। এই দেখো, এতটুকু নাও, এটা কিন্তু একটা ডোরার অর্ধেক, আবার এতটুকু নাও, এটা কিন্তু একটা ডোরার অর্ধেক। মানে এই যে অর্ধেক নিলা আর এই যে অর্ধেক নিলা, টোটালটা মিলাই কিন্তু বেসিক্যালি একটা ডোরা হয়ে যায়। দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বেসিক্যালি একটা ডোরা। তার মানে বেসিক্যালি এক্স ইকুয়ালস টু তোমার ল্যামডা ডি বাই 2 আছে, মানে ডোরা প্রস্থ। এটার ভ্যালু দেওয়া আছে কত? 0.72 এই যে মিলিমিটার। 10 টু দি পাওয়ার মাইনাস 3 তে নিয়ে গেলাম। এখন দেখি এর ভ্যালু কেমনে বের করা যায়। ল্যামডা মানে কি? ওই যে বলছিলাম এইচ সি বাই ল্যামডা রে এইচ এফ লেখা যায়। তার মানে আমরা এখান থেকে বুঝি যে বেসিক্যালি সি ইকুয়ালস হচ্ছে তোমার এফ ল্যামডা। ঠিক আছে, ল্যামডা মানে সি বাই এফ, ল্যামডা মানে সি বাই এফ। সি কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার বদলে লিখতেছি, ডিভাইডেড বাই এফ কত? 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14। এটা লিখলাম কি? এটা লিখলাম আমরা শুধুমাত্র ল্যামডা, ইন্টু ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি কত? এই যে 1.6 ডিভাইডেড বাই 2 ইন্টু স্মল এ, যেটা আমরা জানি না, বাইর করবো, ইকুয়ালস টু পাচ্ছি 0.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ক্যালকুলেশন করলে এর ভ্যালু চলে আসবে। অ্যান্সারের ইউনিট হবে মিটার, কারণ আমরা সবকিছু এই সাথে করছি। বুয়েট 20 মানে আমাদের সময় আশা করছেন। 40 ওয়াটের একটা বাতি, মানে আমাদের ওয়াট মানে ক্ষমতা দেওয়া, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া, নির্গত হচ্ছে, বাতিটার তড়িৎ শক্তি 3% আলোক শক্তিতে যাচ্ছে। তার মানে তোমার যে পি ইন্টু টি, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, এই পিটির মাত্র 3% আমাদের আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আলোক শক্তির ফর্মুলা কি জানো তো? এইচ সি বাই ল্যামডা বা এইচ এফ, তাই না? এটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এখন বলছে যে আলোক শক্তিতে কনভার্ট হয়, কিন্তু প্রতি সেকেন্ড বলতে বুঝেছে টি এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড, তাই না? এটা পাইলাম। বাতি থেকে কত সংখ্যক ফোটন নির্গত হয়, তো আমরা এটা পড়ে আসছি যে একটা ফোটনের শক্তি হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এটাকে আমরা আলোর শক্তিও বলি। এটা হচ্ছে একটা ফোটনের শক্তি। তাহলে তুমি ধরে নাও এখান থেকে টোটাল যে শক্তি পাবে 3%-এ, সেটা হচ্ছে টোটাল এন সংখ্যক ফোটন। তাহলে এইচ সি বাই ল্যামডা একটা ফোটনের শক্তি, এটা এন দিয়ে গুণ দিলেই হয়ে যায়। ঠিক আছে, টোটাল শক্তিটা পেয়ে গেলাম। পি এর ভ্যালু দেওয়া আছে 40 ওয়াট, টি এর ভ্যালু 1 সেকেন্ড ইন্টু 3/100 মানে 0.003, সরি 0.003 না 0.03 ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 প্লাস 8 করলাম, কারণ এখানে আবার 3 গুণ আছে, আলুর বেগ 3 টু 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে, ডিভাইডেড বাই ল্যামডা 555 ন্যানোমিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু এন। এনের ভ্যালু চলে আসবে, এটা কিন্তু টা মানে এত টি বা এতটা সংখ্যা। ঠিক আছে, বুট X20 তে আসা। একটা সরু স্লিট থেকে নির্দিষ্ট দূরত্বে একটা পর্দা আছে, স্লিটটিকে সবুজ আলো ল্যামডা দেওয়া, আলোকিত করলে প্রথম ক্রমের অপবর্তন কোণ হয়, মানে প্রথম ক্রমের অপবর্তন কোণ থিটা দেওয়া। ঠিক আছে, অপবর্তন স্লিটের প্রস্থ মানে ডি এর ভ্যালু চাইছে বা এর ভ্যালু চাইছে। ডি বলো এ বলো, মানে বেসিক্যালি যদি একটা সরু স্লিট যাহা ডি তাহাই এ। ঠিক আছে, এখন সরু স্লিট থেকে হয়েছে মানে কিন্তু এটা কিন্তু একক চির অপবর্তন। ঠিক আছে, মানে একক চিরে প্রথম ক্রমের অপবর্তন বলছে। ঠিক আছে, তো আমরা যেহেতু কিছু বলা নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম ক্রমের অপবর্তন বলতে আমরা এখানে এন ইকুয়ালস টু 1 বসাবো, এবং এটা কি হয়েছে? এটা কিন্তু চরম। ঠিক আছে, কারণ আমাদের কিছু বলে নাই, তো আমরা এটাকে চরম ধরে নেবো, কিছু না বললে চরম ধরে নিই আমরা। ঠিক আছে, কারণ প্রথম ক্রমটা কিন্তু চরমই হয়। ঠিক আছে, তো বেসিক্যালি তোমার এ সাইন থিটা ইকুয়ালস টু একক চিরের ক্ষেত্রে তুমি জানো যে হিসাবটা উল্টায় যায়, 2n + 1 ইন্টু ল্যামডা বাই 2 হয়ে যায়, তাই না? চরমের ক্ষেত্রে চরম কিন্তু। আচ্ছা, আমাদের চাইছে হচ্ছে এর ভ্যালু, তাহলে এ থাকুক, সাইন থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, 2n + 1 2 ইন্টু, যেহেতু প্রথম ক্রম তাহলে 1 হবে এন এর ভ্যালু, প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ল্যামডা কত? 500 ন্যানোমিটার, 500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9
ডিভাইডেড বাই 2 ক্যালকুলেশন করে এর ভ্যালু বাই করে ফেলো, অ্যান্সারের ইউনিট হবে মিটার। বুটেক্স 2022, বুটেক্স 22 সাল। এত কেজি স্থিতিভর মানে কি? এম নট। এম নটের একটা প্রোটনের ভর দ্বিগুণ করছি, তার মানে এম ইকুয়ালস টু কি করছি আমরা? 2 ইনটু এম নট করছি। বলা হয়েছে যে কত দ্রুতি মানে বেগের প্রয়োজন কত, তার মানে আমাদের বলছে এম ইকুয়ালস টু 2 ইনটু এম নট। এখন তুমি জানো যে আলোর বেগে গতিশীল হলে ভর কিন্তু বাড়ে, তার মানে বেসিকলি এম বাই এম নট মানে কিরকম দাঁড়াবে? যেহেতু এম এর ভ্যালু বড় তাহলে উপরে যাবে 1, নিচে যাবে ফ্র্যাকশন 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন এম বাই এম নট মানে কি? এটার এই পাশে নিয়ে গেলে পাইতে হচ্ছে তুমি 2। ঠিক আছে, তাহলে এখন ক্যালকুলেশন করো। 2 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। সি এর ভ্যালু কত? এই যে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। কাজকর্ম করো, অ্যান্সারের ভ্যালু পাওয়া যাবে মিটার পার সেকেন্ড। বুয়েট 3 সালে আসা বুয়েটের কোশ্চেন, এত সহজ। কোশ্চেনগুলো ম্যাক্সিমামই কিন্তু এরকম টাইপ, বুঝতে পারছো? এই কারণে আমি টান দিয়ে যাচ্ছি, এখন সবই একরকম। একটা অপবর্তন গেটিং এর ক্ষেত্রে প্রতি সেন্টিমিটারে 6000 লেখা আছে, তার মানে এন এর ভ্যালু দেওয়া আছে 6000। ঠিক আছে, তো এটাকে যদি আমরা মিটারে নেই, সেন্টিমিটারে দেওয়া, মিটারে নিলে কত পাইতাম মনে আছে? 6 ইনটু 10 টু দি পাওয়ার 3 আছে, এটা 10 টু দি পাওয়ার 5 হয়ে যায়। আমি একটু আগে কনভার্সনটা করে আসছি মিটার ইনভার্স 1 এ। ঠিক আছে, বলছে এটার মাধ্যমে সোডিয়াম আলোর দ্বিতীয় চরম মানে n ইকুয়ালস টু 2। ঠিক আছে, বর্ণালী পাওয়া গেল, এটা কিন্তু গ্রেটিং। ঠিক আছে, তার মানে n ইকুয়ালস টু 2 আসবে। দুইটা সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত থেকে এত হইলে এদের মধ্যে কৌণিক দূরত্বটা কত? তার মানে এখন আমাদের ল্যামডাটা চেঞ্জ করা হচ্ছে, তাহলে কৌণিক দূরত্বটা কত হয় এটা বের করতে বলছে। তো প্রথম ক্ষেত্রে কেমন আসছে? ডি সাইন থিটা, বা এটাকে বলা যায় 1 বাই n সাইন থিটা ইকুয়ালস টু, যেহেতু এটা বলা আছে আমাদের চরম, তার মানে এটা কিন্তু n ল্যামডা গ্রেটিং এর ক্ষেত্রে। n মানে কত? যেহেতু দ্বিতীয় চরম তাহলে 2 ইনটু ল্যামডা। এটা হচ্ছে প্রথম কেস। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটাকে আমরা থিটা বলতেছি। ঠিক আছে, তাহলে আমাদের থিটা বেসিক্যালি কত আসছে? সাইন ইনভার্স n টু এই পাশে গুণ হয়ে গেলে 2 ইনটু ক্যাপিটাল n এর ভ্যালু কত? 6 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু তোমার ল্যামডার ভ্যালু কত ভাই? এই যে এটা 5890 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটারে নিয়ে গেলাম এটা। এখান থেকে তোমার থিটার ভ্যালু চলে আসলো একটা। এখন আরেকবার যখন তুমি এটা চেঞ্জ করে দাও তখন আরেকটা নতুন থিটা পাবো, স্বাভাবিক। কিন্তু আমাদের যে থিটা প্রাইম বের করতেছো এটার ভিতরে তুমি লেখো আগে সাইন ইনভার্স, তারপর এখানে আসছে 2 ইনটু ল্যামডা যেটা আগে ছিল, ইনটু হচ্ছে তোমার এই যে ক্যাপিটাল এন। সবই এক, খালি চেঞ্জ হচ্ছে কি? খালি চেঞ্জ হচ্ছে আমাদের ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইমের কারণে থিটা প্রাইম হয়ে গেছে। ঠিক আছে, সাইন ইনভার্স 2 ইনটু ল্যামডা প্রাইমের ভ্যালু লিখছে এবার 5896 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, মানে মিটারে নিলাম অ্যাংস্ট্রমে। ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে কি তোমার 6 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার ইনভার্স 1। এই আর কি, ডিগ্রিতে চলে আসলো। বলছি এই দুইটার মধ্যে কৌণিক দূরত্ব কত? তার মানে আমাদের থিটা আর থিটা প্রাইমের পার্থক্য চাইছে, বের করে দিলে কাম শেষ। কৌণিক দূরত্ব মানে পার্থক্য। ঠিক আছে, এই ইজি ম্যাথ ভাই, আশা করি না বোঝার কিছুই ছিল না। কুয়েট 19 সালে আসা, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই পিক করা। বাট সহজ, প্যাটার্ন একদম সহজ। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল রাখো, এটা মানে যে ডি সাইন থিটা, এটা মনে রাখি কেমনে জানো? কারণ দেখো এন এর ভ্যালু থাকে হচ্ছে মিটার ইনভার্স 1 এ, এবং উপরে নিলে পাইতে তুমি মিটার, ডি এর ইউনিট কিন্তু মিটার, কারণ এটা কিন্তু চিরের প্রস্থ বা ব্লকের প্রস্থের যোগফল। ঠিক আছে, সেজন্য মনে রাখা যায় কিন্তু ফর্মুলা, জাস্ট এখন দেখে। একটা ফোটনের শক্তি একটা ইলেকট্রনের স্থির অবস্থার শক্তির সমান। আচ্ছা, একটু বুঝতে হবে, এখানে একটু থিওরি আছে। থিওরিটা হচ্ছে একটা ইলেকট্রন যে কোনো কিছু, ঠিক আছে, ধরে নাও যে কোনো কিছু, আমরা জানি যে কোনো কিছুর স্থির অবস্থায় তার টোটাল শক্তি কত থাকে। স্থির অবস্থায় কিন্তু তার গতি শক্তি থাকে না, তার মানে তার ইকের ভ্যালু কিন্তু 0 থাকে, এবং তার মধ্যে টোটাল যে শক্তিটা থাকে এই টোটাল শক্তিটাই কিন্তু তার বিভব শক্তি বা স্থিতি শক্তি, এবং এটার ভ্যালু থাকে কত স্থির অবস্থায়? সেটাকে বলে আমরা এম নট, আর এটা হচ্ছে সি স্কয়ার, আইনস্টাইনের ফর্মুলা। এখন এই জিনিসটা যখন মনে করো তোমার গতিশীল হয়, ঠিক আছে, গতিশীল হয়, তখন কিন্তু তার একটা কাইনেটিক এনার্জি থাকে। এখন কাইনেটিক এনার্জি আমরা কেমনে বের করবো? আমরা জানি যে এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর, তাহলে গতিশীল অবস্থায় ভর যদি এম হয় তাহলে গতিশীল অবস্থায় টোটাল এনার্জিটা কত? এম সি স্কয়ার। খেয়াল করবা এই এম সি স্কয়ারটা কিন্তু গতিশক্তি না, এটা কিন্তু গতিশক্তি না, এটা কিন্তু গতিশক্তি না, এটা কিন্তু তার টোটাল শক্তি, এটা কিন্তু টোটাল, ই টোটাল, এই জায়গায় ভুল করে। এখানে এই টোটাল ছিল এম নট সি স্কয়ার, এখানে এই টোটাল কিন্তু এম সি স্কয়ার, তার মানে এইটার ভিতরে একাধারে আমাদের আগের যে স্থিতিশক্তি ছিল সেটা তো আছেই, এম নট সি স্কয়ার আছেই, প্লাস সাথে তার গতিশক্তি আছে। তার মানে গতিশক্তির ফর্মুলা কি দাঁড়ায়? এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ারে দাঁড়ায়। এই গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। বুঝতে পারছো? এই হচ্ছে ফর্মুলাটা। নিউটন আর তোমার আইনস্টাইনের ফর্মুলা মিলাইলে যেমনটা আসে। তার মানে গতিশক্তির ফর্মুলা কি ভাই? গতি অবস্থায়, দেখো ভাই, গতিশীল অবস্থায় শক্তি আর গতিশক্তি এক কথা না। গতিশীল অবস্থায় শক্তি মানে তুমি গতিশীল অবস্থায় টোটাল শক্তি চাচ্ছ, মানে আমি একটু বুঝাই, আর একটু বুঝাই। মনে করো একটা ট্রাক একটা গতিতে চলতেছে,
ওই ট্রাকের গতিশক্তি আছে ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল এনার্জিও আছে। কারণ পোটেনশিয়াল এনার্জি না থাকলেও কিন্তু কোনো কিছু হিট করতে পারতো না। হ্যাঁ, যখন সে তার সর্বোচ্চ বেগে পৌঁছায় গেছে তখন তার পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেছে, এবং যে সে যখনই ধাক্কা মারবে পুরো এনার্জিটা তোমার পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। দ্যাটস গুড। বাট কথা হচ্ছে যখন সে মোটামুটি একটা বেগে চলতেছে তখন যদি তার একই সাথে দুটো জিনিস থাকে, অনেকটা তুমি একটা পরন্ত বস্তুর মতো চিন্তা করতে পারো, যে উপরের অবস্থায় পুরাটাই বিভব শক্তি, নিচের অবস্থায় পুরাটাই গতিশক্তি, কিন্তু মাঝখানে কিন্তু তুমি দুইটার একটা কম্বিনেশন পাবা। ঠিক আছে, এই আর কি শক্তির স্থিতিশীলতা যেটাকে বলে। তার মানে গতিশক্তির ফর্মুলা পাইলাম আমরা, গতিশীল অবস্থায় শক্তি মাইনাস স্থিতিশীল অবস্থায় শক্তি থেকে বিয়োগফল। ঠিক আছে, কিন্তু বুঝতে হবে গতিশীল অবস্থায় শক্তি কিন্তু এম সি স্কোয়ার, আর গতিশক্তি কিন্তু হাফ এম ভি স্কোয়ার, দুটো কিন্তু এক না। ঠিক আছে, তাহলে এটা বলা আছে যে ফোটনের শক্তিটা স্থির অবস্থায় ইলেকট্রনের শক্তি মানে এম নট সি স্কোয়ারের সমান। তো ওই ফোটনের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, ভরবেগ বের করতে বলছে। আচ্ছা নাইস, তাহলে কম্পাঙ্ক কেমনে বের করা যায়? দেখো এম নট সি স্কোয়ার মানে কত, এম নট সি স্কোয়ার মানে কত, এম নট মানে নিশ্চল ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, সি স্কোয়ার মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। এখন এইটা মানে কি কি দাঁড়ায়? প্রথম কথা বলছে কম্পাঙ্ক। তুমি জানো যে শক্তি মানে কি এইচ সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা। আবার জানো এটা মানে এইচ এফ। ঠিক আছে, তো দেখো দুইখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এইচ সি এগুলোর ভ্যালু কিন্তু জানো, এইচ এর ভ্যালু কয়েকবার ইউজ করছি, প্ল্যাঙ্কের ধ্রুবক, সি এর ভ্যালু তুমি জানো। তাহলে এখান থেকে চাইলেই তুমি ল্যামডার ভ্যালু বের করে ফেলতে পারো, মিটারে আসবে। চাইলেই তুমি এফ এর ভ্যালু বের করে ফেলতে পারো, এটা আসবে কিসে? হার্জে। ঠিক আছে, এখন ভরবেগ, ভরবেগের ক্ষেত্রে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের যে ফর্মুলাটা ছিল যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, মনে আছে? এখান থেকে ক্যালকুলেশন করো, পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এইচ এর ভ্যালু কত? 6.626, যেটা বললাম তুমি জানো, তাও একটু তুলে দিই, -34, এটা হচ্ছে এসআই ভ্যালু, ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কত? এই যে যেটা পাইছো, বসায় দাও, অ্যান্সার চলে আসবে। অ্যান্সারের ইউনিট কি হবে বলো তো? ভরবেগ মানে ভর, ভরের ইউনিট হচ্ছে কেজি, আর বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এই হচ্ছে এটার ইউনিট এসআই তে। এই আর কি, সহজ জিনিস। কুয়েটে আসা, কোন একটা ধাতুর আলো মানে কার্য অপেক্ষক দেওয়া। ঠিক আছে, ফাইন। সবচেয়ে বেশি কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা ফোটন ধাতু থেকে ফোটো ইলেকট্রিক নিঃসরণ করতে পারবে? মানে বেসিকলি এই কার্য অপেক্ষকের মানে যে তোমার এইচ সি বাই ল্যামডা ছিল, এই ল্যামডাটাই কিন্তু ল্যামডা ম্যাক্স ছিল। কারণ এইটা যখন ম্যাক্স হয় তখন এই যে এইচ এফ যেটা ব্যস্তানুপাতে থাকার কারণে এটা কিন্তু মিনিমাম পাই, এবং কার্য অপেক্ষক মানে কিন্তু মিনিমাম, মানে মিনিমাম যত এনার্জি হইলে ইলেকট্রন নিঃসরণ হয়, এবং ওইখান থেকে যে ল্যামডা পাও, যেটা নিচে আছে ল্যামডাটা, দ্যাটস এই ল্যামডাটা আমরা পাই ম্যাক্সিমাম। ঠিক আছে, তাই সবচেয়ে বেশি যেটা বলছে সেটা কিন্তু বেসিক্যালি আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। তাহলে কার্য অপেক্ষকের ভ্যালু দেওয়া আছে 3.45 ইন্টু ইভি, মানে এটা মানে কি, এটা জুলে নিলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে গুণ দিব, ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 প্লাস 8 ইন্টু 3, এটা হচ্ছে এইচ সি লিখলাম, ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার ভ্যালু বের করে দিবা, কাজ শেষ। মিটারে আসবে, সবকিছু চাইতে করছি তাই। আচ্ছা, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে এত দূরে, তার মানে এই যে দ্বিচির ডাবল স্লিট, এটাকে এক চির থেকে কত দূরে রাখছি আমরা? 5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এত তরঙ্গ দৈর্ঘ্য মানে আমাদের ল্যামডা দেওয়া একটা আলো এক চির থেকে এসে দ্বিচির আপতিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক চির থেকে এত দূরে রাখা 10টি, এত দূরে রাখা পর্দায়, আচ্ছা পর্দার দূরত্ব দেওয়া আছে, এটা এক চির থেকে দূরত্ব দেওয়া, খেয়াল করছো? তার মানে এইখান থেকে টোটাল দূরত্ব দেওয়া কত? 205 সেন্টিমিটার। তোমরা যারা হালকা একটু থিওরি দেখছিলা তোমরা এটা জানো যে বেসিক্যালি ক্যাপিটাল ডি মানে পর্দার দূরত্ব কিন্তু আমরা বেসিক্যালি এক চির থেকে মাপি। এই যে এক চির যেটার প্রস্থ হচ্ছে এ, এটা থেকে মাপি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে দেখো পুরাটা হচ্ছে 205, এতটুকু 5, তাহলে এটার ভ্যালু কত? 200 সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু বাইরে গেল। এখন বলছে 10টা ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার, তাহলে ডি চিরের মধ্যবর্তী দূরত্ব স্মল এর ভ্যালু কত? এটা বুঝতে হবে 10টা ডোরার ব্যবধান। দেখো একটা ডোরার ব্যবধানের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই এ। ডোরা ব্যবধানের ফর্মুলা কিন্তু আমরা পড়াইছি। ডোরা ব্যবধান মানে হচ্ছে একটা ব্রাইট থেকে আর একটা ব্রাইটের দূরত্ব কত। কেমনে বের করে একটু বুঝাই দিই। এটা মনে করো একটা ব্রাইট, এটা ধরো বি1। আচ্ছা বলো তো বি2 এর আগে এটার ভিতরে কিন্তু একটা ডার্ক পড়ে যাবে, তারপরে তুমি বি2 পাবা, তাই না? তাহলে একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইটের যখন তুমি দূরত্ব বের করো তখন তুমি যদি কেন্দ্র থেকে কেন্দ্র চিন্তা করো, এখান থেকে এতটুকু একটু খেয়াল করলে দেখবা এটার ভিতরে প্রথমত একটা ডোরা কিন্তু পড়ে গেছে, আবার আরেকটার অর্ধেক আছে, তার মানে এখানে টোটাল কিন্তু দুইটা ডোরা আছে। এখানে কিন্তু ডোরা ব্যবধান বলতে আমরা দুইটা ডোরা বুঝাই, দুইটা ডোরা। তো দুইটা ডোরা মানে কি, ওই ল্যামডা ডি বাই 2 আইসে হচ্ছে একটা ডোরা, আর দুইটা হইলে 2 দিয়ে গুণ হয়, তাহলে 2 2 কাটাকাটি চলে গেলে আমরা পাই কি ল্যামডা ডি বাই ওই জিনিসটাই।
এটা হচ্ছে ল্যামডা ডি বাই এ। এটার ভ্যালু দেওয়া কত ভাই? ভ্যালু কই দেওয়া? এই যে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 দেওয়া। ঠিক আছে, এখন লিখি ল্যামডা কত, মানে এগুলো বসাই দিই। ল্যামডা ডি বাই এ, ল্যামডা কত? 5100 অ্যাংস্ট্রমে দাও, এটা অ্যাংস্ট্রম, 10 টু দি পাওয়ার মাইনাস 10। ডি কত? এই যে 200 সেন্টিমিটার, 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটারে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই এ। এ তো বের করবো তাই না? এখান থেকে ক্যালকুলেশন করবা, কাজ কইরা এর ভ্যালু বের করবা, যেটা সেটা মিটারেই আসবে, কারণ আমরা সবকিছুই সেটে করছি। এটা বইয়ের 18 সালে আসে না, আনাস ভাইয়ের সেশন। ঠিক আছে, আনাস ভাই বলে কঠিন কোশ্চেন আসলে দেখছো সববারই সহজ আসে। না ভাই কঠিন বলে না, মজা করলাম, সববারই কোশ্চেন সহজই আসে। কাহিনী হয় কি, আমরা পারা জিনিসটা পারি না পরীক্ষার হলে। একটা মহাশূন্যযান কত বেগে ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন যাবে, তার মানে এটা হচ্ছে আমাদের স্থির সময় টি নট, 2 দিন। আর এটা হচ্ছে তোমার গতিশীল সময় টি ইকুয়ালস টু 1 ডি। এখন এই ক্যালকুলেশন করা তোমার কাজ, আমি এটা করে দিব না, আমি জাস্ট ফর্মুলা দেবো টি বাই টি নট। আমরা জানি যে গতিশীল অবস্থায় সময় কমে যায়, তার মানে উপরে যাবে ফ্র্যাকশন আর নিচে আসবে 1। এখান থেকে ক্যালকুলেশন করে ভি এর ভ্যালু বের করবা। টি বাই টি নটের রেশিও কত আসবে? হাফ আসবে না? 1 দিন বাই 2 দিন। দিনের সেকেন্ডে নেওয়া দরকার নেই, কারণ উপরে নিচে দুইখানে দিন পড়তেছে, দিন দিন কাটা, রাইট? 1 দিন বাই 2 দিন মানে হাফ। ঠিক আছে, ক্যালকুলেশন করে ভি এর ভ্যালু বের করবা, অ্যান্সার ইউনিট হবে মিটার পার সেকেন্ড। একটি ইলেকট্রন নিশ্চল ভর দেওয়া এম নট, এটা আমরা মুখস্থই রাখি, আলোর দ্রুতির 90% দ্রুতিতে চলতেছে, তার মানে এই দ্রুতিটা হচ্ছে আলোর দ্রুতির 90%, মানে 90/100, যেটা মানে হচ্ছে 0.9। ঠিক আছে, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনের গতিশক্তির ফর্মুলা একটু আগে দেখাইছিলাম কি, টোটাল যে ইয়াটা এমসি স্কোয়ার গতি অবস্থায় শক্তি, সেটা থেকে আমাদের স্থির অবস্থায় শক্তি বাদ দিতে হবে, এই তো। এখন আমাদের এইটাও বুঝতে হবে, আমরা তো এম এর ভ্যালু জানি না, তাহলে কি করা যায়? এমটা রিপ্লেস করতে হবে এম নট দ্বারা। আচ্ছা, এম বাই এম নট কি হবে? এম এর ভ্যালু বাড়ে তাই না? এম যেহেতু বাড়ে তাহলে উপরে যাবে 1, নিচে আসবে ফ্র্যাকশন, তাহলে এম ইকুয়ালস টু কত? এম নট বাই ফ্র্যাকশন, তাই না? তাহলে এম ইকুয়ালস হচ্ছে এম নট বাই ফ্র্যাকশন। আচ্ছা, তাহলে হাফ এম ভি স্কয়ার মানে হচ্ছে গতিশক্তি, তাই না? আচ্ছা, এম নট বাই ফ্র্যাকশন, তাহলে এম নটটা যদি আমরা কমন নিয়ে নেই এবং সি স্কয়ারটা যদি কমন নিয়ে নেই, তাহলে ভিতরে কিন্তু 1 বাই ফ্র্যাকশন থাকে। ভাই এটা সহজ করে ফ্র্যাকশন বলতেছি, মানে 1 রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, কি আবার মাইন্ড করে না, -1। এখন খেয়াল করো, এম নটের ভ্যালু তুমি জানো 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31, যদি নাও বলা থাকে এটা তুমি জানো, এটা জানতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। ইলেকট্রনের ভর আমরা মনে হয় 7 এটা করি, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। যারা চালাক এটা বুঝে গেছো, সি স্কয়ার কাটাকাটি চলে যায়, এটার উপর স্কয়ার পড়ে। ঠিক আছে, -1। এই ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে বসায় দাও, অ্যান্সার ইউনিট আসবে কি? জুলে, কারণ তুমি সবকিছু এসআইতে করছো, শক্তির এসআই ইউনিট জুল। একটা লেজার এত কম্পাঙ্ক, আচ্ছা এফ দেওয়া, বিশিষ্ট মনোক্রোমেটিক আলো উৎপন্ন করে নিঃসরিত ক্ষমতার মান পি দেওয়া, আলোক কোষের একটা ফোটনের শক্তি, আচ্ছা একটা ফোটনের শক্তি বলছে, তার মানে ই ইকুয়ালস টু এইচ এফ, এইচ ইন্টু এফ। এইচ এর ভ্যালু দেওয়া আছে 6 ইন্টু 6, আচ্ছা এই তো আমরা মুখস্থ, 6 টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -34। আর এফ এর ভ্যালু দেওয়া কত? এই যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এই 14টা উপরে যাবে। ঠিক আছে, এটা উপরে পাওয়ারে আছে। কাজকর্ম করো, উত্তর এসে পড়বে জুলে, এসআইতে নিয়েছি সব। প্রতি সেকেন্ডে উৎস থেকে কতগুলো ফোটন বাইরে, একটু আগে করে আসছি। ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, তাহলে পি ইন্টু টি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার বলছে নিঃসরিত ক্ষমতার মান দেওয়া আছে। ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু কত? আমরা ধরে নিই এন সংখ্যক ফোটন বাইরে, একটা ফোটনের শক্তি এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা, কথা একই। পি কত? পি হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, উপরেই দেওয়া। টি কত? 1 সেকেন্ড, ইকুয়ালস টু এন আমরা জানি না, এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু তোমার এফ, এফ কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14। ক্যালকুলেশন করে এন এর ভ্যালু বের করে ফেলো, কাজ শেষ। এতটি। আচ্ছা, এটা পারতা তুমি, তা দেখাই। দ্বিতীয় পরীক্ষায় এত কম্পাঙ্কের আলো ব্যবহার করায় ডোরাপ্রস্থ এত হয়। ঠিক আছে, ধরো এক্স, তাহলে এত কম্পাঙ্কের আলো মানে এফ প্রাইম হইলে ডোরাপ্রস্থ কত হবে? তুমি জানো এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই টুয়াইস এ, তাই না? আচ্ছা, ল্যামডা মানে কি? সি ইকুয়ালস টু এফ ল্যামডা, ল্যামডা মানে সি বাই এফ, তার মানে সি বাই এফ, ল্যামডার বদলে লিখলাম ইনটু ডি বাই টুয়াইস এ। একটু খেয়াল করি কি কি চেঞ্জ হচ্ছে। বেসিক্যালি তোমার চেঞ্জ হয়েছে এক্স আর এফ, তার বাদে আলোর বেগ একই আছে, 2a একই আছে। ঠিক আছে, এবং তোমার ক্যাপিটাল ডিও একই আছে, কারণ সিস্টেম একই। তাহলে বেসিক্যালি এক্স সমানুপাতিক 1/f লিখতে পারি।
তাহলে আমরা এমন লিখতে পারি এক্স প্রাইম বাই এক্স ইকুয়ালস টু উল্টা এফ বাই এফ প্রাইম। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু দেওয়া আছে 2.4, সরি এটা তো জানি না, এক্স প্রাইম, আর নিচে হচ্ছে 2.4, এক্স এর ভ্যালু 10⁻⁴, উপরে যাবে এফ, এফ কত? এই যে এটা 4.69 × 10⁻14 ডিভাইডেড বাই এফ প্রাইম। এফ প্রাইম দেওয়া আছে 7.5 × 10⁻14, 10⁻14 লেখা দরকার নেই, এটা তো কাটাকাটি চলে যাচ্ছে উপর নিচ থেকে, তাই না? এই শেষ। এক্স প্রাইমের ভ্যালু বের করে ফেলাও, অ্যান্সার ইউনিট আসবে মিটারে। শেষ। বুয়েট 16 অপর ভাইয়ের পরের সেশন, ঠিক আছে নাকি অপর ভাইয়ের সেশন জানি না, কেউ এত দূর দেখলেও জানা যদিও জরুরি না। আচ্ছা, মনে করো একজন পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়, বুঝছো, পিতা তার মেয়ের থেকে 20 বছরের বড়, স্বাভাবিক, সমস্যা নেই। তো তিনি পৃথিবী থেকে অতি দ্রুত গতির একটা মহাকাশ জানে দূরবর্তী একটা গ্রহ গেছে। তো গ্রহ যাইতে তার 2 বছর এবং আসতে 2 বছর তার নিজের কাঠামোতে, মানে এটা কিন্তু তোমার গতিশীল সময় দেওয়া, সেটা কত? 2 আর 2 4 বছর, এটা কি গতিশীল সময়। তার মানে টি ইকুয়ালস টু তোমার দেওয়া 4 ইয়ার্স, এটা কিন্তু গতিশীল। আমি কিন্তু টি বলতে গতিশীল বোঝাই, এটা তার 4 ইয়ার্স দেওয়া। তাহলে পৃথিবীতে এসে তিনি আবার দেখলেন যে কন্যা এবার তার থেকে 20 বছর, কন্যা থেকে তিনি 20 বছর ছোট হয়ে গেছে, তাহলে তার বেগটা কত? কাহিনীটা বুঝো। যাত্রা শুরু করার আগে সে কন্যা থেকে 20 বছর বড় ছিল, হুইচ ইজ প্রিটি নরমাল। যাত্রার পরে আসার পরে তার বয়স কন্যার থেকে 20 বছর ছোট হয়ে গেছে, মানে উল্টা করছে, কন্যা এবার 20 বছর বেড়ে গেছে। একটা মুভির রেফারেন্স আসে, দ্যাট ইজ ইন্টারস্টেলার, যারা দেখছো। বাট এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা কি, কেন তুলে দিচ্ছি? তুলে দেওয়ার কারণ হচ্ছে আমি তোমার একটা বেসিক নর্ম দেখাই, এই জায়গাটা একটু ধৈর্য সহকারে দেখো। আমি এতক্ষণ অনেক টান দিয়ে গেছি অনেক কিছুতে, কারণ সহজ ছিল, না বোঝানোর মতো কিছুই ছিল না, মানে বোঝানোর মতো কিছু ছিল না, যে স্পিক করছে যেন তোমার কমন পড়ে। কিন্তু এই জায়গাটা খুবই ক্রুশিয়াল, এটা ভালো মতো দেখি। আমরা চিন্তা করো, এইটুকু আমরা বুঝতে পারছি যে গতিশীল সময় টি ইকুয়ালস টু 4 ইয়ার্স। এখন আমাদের কি স্থির সময়টা বের করতে পারা দরকার। স্থির সময়টা বের করে ফেলতে পারলে আমরা জানি যে তোমার টি বাই টি নট, যেহেতু গতিশীল সময় কম হয় তাহলে উপরে যাবে ফ্র্যাকশন, ঠিক আছে, নিচে আসবে 1। এখান থেকে ক্যালকুলেট করে আমরা সহজেই ভি এর ভ্যালু বের করতে পারবো। কিন্তু টি নটটা বের করবো কেমনে? আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হবে এই ভুলটা সবাই করে, একটু বলে রাখি, যে প্রথমে ধরো কন্যার বয়স প্রথমে পিতার থেকে 20 বছর ছোট ছিল। ধরো এটা পিতা, এটা কন্যা, তাদের এজ গ্যাপ কত? প্রথমে 20 বছর। এখন ট্রাভেল করে আসার পরে, পৃথিবীতে আসার পরে সে দেখতেছে কি কন্যা তার থেকে 20 বছর বাইরে গেছে। তাহলে তোমার কাছে স্বাভাবিকভাবেই মনে হইতে পারে যে পৃথিবীতে অতিক্রান্ত সময় কি 20 আর 20 40, 40 ইয়ার্স। এটা তোমার কাছে মনে হবে যে এটাই তো ভাই তাহলে টি নট হবে, মানে স্থির সময় যেটা, এটা 40 ইয়ার্স, এটাই তো হওয়ার কথা। স্বাভাবিকভাবে এভাবে দেখলে আমার কাছেও এটাই মনে হয়, যা ঠিক আছে, কন্যা 20 বছর ছোট ছিল, এখন সে 20 বছর সিনিয়র হয়ে গেছে। মাঝখানে পিতা 4 বছর ট্রাভেল করে আসে, এটা তো তার মহাকাশে, তো ওই সময়টা আমাদের এখানে প্রায় 20-এর মতো, 20-এর মতো না, অ্যাকচুয়ালি 40-এর মতো, কারণ কন্যাকে পিতার সমান হইতে হয়েছে, দেন বড় হইতে হয়েছে। সমান হইতে তার 20 বছর বাড়ছে, আরো 20 বছর বড় হইতে আরো 20 বছর লাগছে, তাহলে টোটাল তার 40 বছর লাগছে। এটা তো কনটেক্সট হওয়ার কথা, বাট কথা হচ্ছে এখানে ভুল আছে। ভুলটা একটু ধরাই দিই, আমি তোমার এইভাবে করায় দেখাই। ম্যাথমেটিক্স দিয়ে এই ধরনের লজিক্যাল ভুল বের করা খুব সহজ, একটু দেখাই। তুমি ধরে নাও পিতা হচ্ছে এক্স, পিতার বয়স এক্স, কন্যার বয়স ওয়াই শুরুতে। তাহলে কাহিনী কি বলছে আমাদের? পিতা কন্যা থেকে 20 বছরের বড়, তার মানে এক্স হইতেছে বেসিকলি কন্যার সাথে 20 যোগ করলে যা পাবো তা শুরুতে, ঠিক আছে। পিতা হচ্ছে কন্যার থেকে 20 বছরের বড়, এই তো কনটেক্সট। বা তুমি এইভাবে না লেখা বিয়োগফল দিয়ে চিন্তা করো, পিতার বয়স থেকে কন্যার বয়স বাদ দিলে আমরা +20 পাবো, কারণ পিতার বয়স বড়, তাই না? এটা আচ্ছা। এখন কাহিনী যেটা হয়েছে, 4 বছর পরে, পিতার বয়স 4 বছর পরে কি হইল? এখন পিতা যেহেতু স্পেসে ট্রাভেল করছে, তার বয়সের সাথে কিন্তু গতিশীল সময় যুক্ত হবে। তাহলে তুমি যোগ করে নাও এক্স এর সাথে 4। কেন? কারণ সে 2 বছর আপ ডাউন করছে, সে তো গতিশীল গেছে, তাই না? তাহলে তার সাথে তো স্পেসের সময় যাবে। মাইনাস দিলাম, ওয়াই লিখলাম কন্যার বয়স। এখন এইটার সাথে কিছু একটা যোগ হবে, এটা আমরা বুঝতে পারছি। যোগ করার পরে এবার ডিফারেন্সটা কি হবে বলতো? এবার ডিফারেন্সটা হবে -20। -20 কেন? কারণ এবার কিন্তু পিতার থেকে কন্যা বড়, মানে পিছনেরটা বড়, তো অবশ্যই -20 হবে। ঠিক আছে, নর্মাল বীজগণিতিক কনসেপ্ট। এখন এই যে ওয়াই এর সাথে যে জিনিসটা তুমি যোগ করতেছো, সেটাই কিন্তু বেসিক্যালি তোমার টি নট।
কারণ কি চিন্তা করো, পিতার বয়সের সাথে তুমি যদি টি যোগ করো তাহলে কন্যার সাথে টি নট যোগ করবা না, কারণ কন্যা তো স্থির, পিতা তো স্পেসে। বুঝতে পারছো? এই হচ্ছে কনটেক্সট। এবার এই অনুযায়ী তুমি টি নট এর ভ্যালুটা বের করে তুমি বুঝবা। জাস্ট সিম্পলি তুমি টি নট এর ভ্যালুটা বের করার জন্য কি করবা, টি নট এর ওই পাশে নিয়ে যাও, তাহলে x প্লাস 4 মাইনাস ওয়াই, এই 20টার এই পাশে নিয়ে আসলে প্লাস 20 ওই পাশে পড়ে থাকতেছে টি নট। তাহলে দেখো তো এখান থেকে মাইনাস ওয়াই ভ্যালু কত, মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 20 মাইনাস এক্স, তাই না? তাহলে এক্স প্লাস 4 মাইনাস ওয়াই এর মানে হচ্ছে 20 মাইনাস এক্স। খেয়াল করো মাইনাসের পরে কিন্তু আমি এখানে কিন্তু মাইনাস ওয়াই এর ভ্যালু বসাইছি, খালি ওয়াই না, দ্যাটস ওয়াই ওইভাবে করে বসাই দিতে পারছি, বুঝছো? ওই মাইনাস দিয়ে চিহ্ন চেঞ্জ করা লাগে নাই আমার। ক্যালকুলেশন তুমি তোমার মতো করবে, এটা কোনো ব্যাপার না। টি নট, এবার খেয়াল করো এক্স এক্স কাটাকাটি যায়, 20 20 40 আর 4 44 বছর। টি নটের ভ্যালু কত পাইলা? 44 বছর। বুঝতে পারছো কাহিনীটা কোথায়? 40 না কিন্তু, এই 4ও কিন্তু যোগ হবে। যারা বুঝো না তারা এইভাবে লজিক্যালি চিন্তা করবে, ঠিক আছে? এখন কিন্তু কাজ সহজ। 4 ডিভাইডেড বাই 44 ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। সি এর ভ্যালু তুমি জানো, ভি এর ভ্যালু সরাসরি বের হয়ে যাবে মিটার পার সেকেন্ডে। তো ম্যাথটা পিক করছি কেন? পিক করছি ইচ্ছা হয়েছে তা না, পিক করছি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। আরেকবার একটু লজিকটা বুঝাই। দেখো মাইনাস 20 কেন দিছে এটা তো বুঝছো, কারণ কন্যা বড়, কন্যার বয়স পরে বিয়োগ করছো, ছোটটা থেকে বড়টা বিয়োগ করলে মাইনাস আসবে সাইনে, ঠিক আছে? কিন্তু শুরুতে পিতা থেকে কন্যা বিয়োগ করছো তখন পিতার বয়স বেশি ছিল, কারণ এই যে কন্যার বয়স বড় হইলো কেন হয়েছে বলো তো? এই যে পিতার সাথে যোগ করছি তার নিজের ডাইমেনশনের সময়, যেটা টি 4, কন্যার সাথে তার ডাইমেনশন, কারণ সে তো স্থির, তাহলে সেটা কি টি নট। এই তো কনটেক্সট। এখন এইটার মধ্যে লজিক খেটে, এই লজিকটা তো পুরোপুরি ফিক্সড আছে, কারণ এখান থেকে টি নট এর ভ্যালু যেটা আসবে সেটাই হচ্ছে আলটিমেট কথা। বুঝতে পারছো? যোগ বিয়োগ করে দেখবো 44 বছর আসে, তার মানে স্থির সময়, স্থির সময় হচ্ছে 44 বছর। ক্যালকুলেশন করলে পিতার বেগ ভি বাইরে আসবে। শেষ, মাত্র করলাম ডাবল। আচ্ছা, এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা আবৃত, আচ্ছা ঠিক আছে আপতিত হয়েছে, যাই হোক সমস্যা নেই, এত কিছু পড়া লাগে না। নিবৃত্তি বিয়োগ ভি, যদি আপতিত তরঙ্গ দৈর্ঘ্য এত বৃদ্ধি করা হয়, দেখো এত ন্যানোমিটার কিন্তু বৃদ্ধি করে নেই, এত ন্যানোমিটার পর্যন্ত আনছি, মানে এত ন্যানোমিটারে বৃদ্ধি করছি, তার মানে এই পর্যন্ত আনছি, তার মানে এটা কিন্তু আমাদের ল্যামডা প্রাইম দেওয়া, এটার সাথে কিন্তু আবার 250 যোগ করে ল্যামডা প্রাইম বের করে না, কারণ তোমাকে কিন্তু এখানে এ টার্মটা খেয়াল করতে হবে, এ আছে কিন্তু। তাহলে নতুন নিবৃত্তি বিয়োগ কত? আমরা জানি যে ইভি ইকুয়ালস টু তোমার এইচসি বাই ল্যামডা, তাই না? তার মানে সবকিছু কনস্ট্যান্ট যেহেতু এখানে, তাহলে ভি সমানুপাতিক কি হয় 1 বাই ল্যামডা। স্বাভাবিকভাবেই তোমার ভি প্রাইম বাই ভি মানে কি উল্টাটা হবে, ল্যামডা বাই ল্যামডা প্রাইম, তাই তো? দেখো ভি প্রাইমের মানে কি আসতেছে, ল্যামডা বাই ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম কত, ল্যামডা কত 250, ল্যামডা প্রাইম কত 300 ইন্টু ভি, ভি কত 4 ভোল্ট। ক্যালকুলেশন করবা, অ্যান্সারের ইউনিট হবে ভোল্টে। অ্যান্সার ইউনিট কিসে হবে? ভোল্টে। এই ভি কিন্তু এই ভি না, এই ভি হচ্ছে ভোল্টের ভি, ঠিক আছে? বুয়েট 19 সালে আসা। 4000 অ্যাংস্ট্রম ল্যামডা দেওয়া, তরঙ্গ দৈর্ঘ্যের একটা একই বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পথ পার্থক্য এত, নাকি? হ্যাঁ পথ পার্থক্য, ওটা বোধাই পথ পার্থক্য, ডেল এক্স দেওয়া বলছে, দশা পার্থক্য। আচ্ছা দশা পার্থক্যের ফর্মুলা কি? 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, 2 ইন্টু পাই, পাই থাকুক রেডিয়ানে বের করতেছি, ল্যামডা হচ্ছে 4000, 3 মাইনাস 10, ঠিক আছে? মানে মিটারে নিয়ে গেলাম, ইন্টু ডেল এক্স হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা ধরো মিটারে দেওয়া, কিছু বলা নাই যেহেতু মিটারে ধরে নাও, এটা প্রিন্টিং মিস্টেক আর কি, মিটারে বলা ছিল। কাজ করে ফেলাবা, এটা কিন্তু অবশ্যই রেডিয়ান মোডে করতে হবে। যদি তুমি পায়ের ভ্যালু রেডিয়ানে বসাও, উত্তর অবশ্যই রেডিয়ানে পাবা। এখন পায়ের ভ্যালু তুমি যদি 180 বসাও, তাহলে উত্তর কিসে পাবা? উত্তর পাবা ডিগ্রিতে, বুঝছো? তার মানে পায়ের ভ্যালু 3.1416 বসাইলে উত্তর অবশ্যই পাবো রেডিয়ানে। অবশ্যই উপরে ছোট্ট করে সুপারস্ক্রিপ্টে সি লিখতে হবে, উপরে ছোট্ট করে সি মানে রেডিয়ান। আচ্ছা কম্পাঙ্ক দেওয়া, এইটা একটু আগে করে আসছে, এটা ডান, অলরেডি ডান, এটা দেখার দরকার নেই, ডাবল বার করছে। আচ্ছা দ্বিতীয় পরীক্ষণে 400 ন্যানোমিটার ল্যামডা দেওয়া, আলোক দৃশ্যের ক্ষেত্রে 60টা পট্টি দেখা যায়, 600 তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কয়টা পট্টির সংখ্যা হবে? আচ্ছা তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার, মনে করো যে লেটস সে একটা জায়গায়, মানে একই জায়গার মধ্যে, মানে জায়গাটা ফিক্সড, মানে ধরো এটা ডেল এক্স, ডেল এক্স মানে কি পড়ছি বলো তো একটু আগে, ধরো এন ল্যামডা ডি, ধরো 60টা পট্টি, তার মানে একটা পট্টির দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডি বাই টুয়াইস এর প্রস্থ, কিন্তু 60টা দেখছো, তার মানে এটা ধরো এন, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়েছে খালি তরঙ্গ দৈর্ঘ্য,
তার মানে এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক বের করার চেষ্টা করি, সেটা কেমন আসবে? ল্যামডা ডি বাই টুয়াইস এ, আর এন টাই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে নিয়ে গেলে পাবো হচ্ছে ডেল এক্স বাই এন। এখন একটা জিনিস খেয়াল করো কি কি ফিক্সড আছে, বুঝতে পারছো কি কি ফিক্সড আছে? টু এ ফিক্সড, বি ফিক্সড, ডেল এক্স ফিক্সড, কারণ কি একই জায়গার মধ্যে আমরা চিন্তা করছি, ঠিক আছে, ওই যে একই দৃশ্য, তাই ডেল এক্সটা ফিক্সড। তাহলে ভেরিয়েবল কে কে, চলক কে কে, ল্যামডা আর এন, তার মানে চাইলে আমরা এটার মধ্যে সমানুপাতিক চিহ্ন দিতে পারি, ব্যস্তানুপাতিক আসবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা চাইলে লিখতে পারি যে তোমার এন প্রাইম ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু ল্যামডা বাই ল্যামডা প্রাইম, মানে উল্টা। তাহলে এন প্রাইম জানি না, এন কত? 60টা। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 600, সরি ল্যামডা 600, ল্যামডা হচ্ছে 400। আর ল্যামডা প্রাইম, এই যে ল্যামডা প্রাইম, এটা কত? 600। ন্যানোমিটার কেন মনে নেই? কারণ উপরে নিচে ন্যানো ন্যানো কাটাকাটি চলে যায়। এন প্রাইমের ভ্যালু বের করে ফেলাবা, উত্তর আসবে এত টি। শেষ। বুটেক্স 1500। হিরোখের প্রতিফলক তলে এত ডিগ্রি কোণে আপতিত হয়, আই দেওয়া, এটা থিটা বলে, সমবর্তনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে সমবর্তন। এটা হচ্ছে আর দেওয়া, সমবর্তন কোণ কত? সমবর্তন কোণ tan থিটা, ঠিক আছে। tan থিটা ইকুয়ালস হচ্ছে তোমার ভাই sin i বাই sin r, sin i মানে sin 60 ডিভাইডেড বাই sin 12 ডিগ্রি। এখান থেকে থিটার ভ্যালু বের করবা, কাজ শেষ, ঠিক আছে। মানে tan থিটার ভ্যালু চাইছে ভাই, tan থিটা ইকুয়ালস টু sin a বাই sin r, শেষ। থিটার ভ্যালু বের করে ফেলাবা, শেষ। সমবর্তন একদম সহজ জিনিস। সেটা কি বলছে? নীল এলইডি হতে নির্গত অপবর্তন গেটিং এর উপর পড়ছে, অপবর্তন গেটিং এ এত প্রস্থের সমব্যবধানে এতটা রেখা টানা আছে। আচ্ছা ঠিক আছে, মানে এটা হচ্ছে এখান থেকে বুঝাইছে যে আমরা যে পার মিটারে বের করি না, যে 1 মিটারে দাগ সংখ্যা কত, বেসিক্যালি এখানে এত মিলিমিটারে দাগ সংখ্যা এতটা। তাহলে 25.4 মিলিমিটার 10 টু দি পাওয়ার -3 মিটারে দাগ সংখ্যা আছে কয়টা? 1.26 × 10 টু দি পাওয়ার 4। ইঞ্জিনিয়ারিং এর পোলাপাইন এটা ঐকিক নিয়মে করতে পারার কথা। এক দিয়ে করলে কি হবে? এটা নিচে চলে যাবে 25.4 × 10 টু দি পাওয়ার -3। এটা কি ভাই? এটা হচ্ছে তোমার ক্যাপিটাল এন এর ভ্যালু, ঠিক আছে। এটা মিটার ইনভার্স মানে আসে। কেন্দ্রীয় অক্ষ থেকে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম, মানে থিটা চাইছে, দ্বিতীয় চরম মানে n ইকুয়ালস টু তোমার 2 ল্যামডা দাও। তাহলে বেসিক ফর্মুলা 1/n sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। এখন এটা কিন্তু গ্রেটিং মানে কিন্তু n ল্যামডা ফর্মুলা চরমের ক্ষেত্রে, n ল্যামডা মানে 2 × ল্যামডা। এখন 1/n, তার মানে এই যে জিনিসটা n বের করছেন এটা উল্টায় যাবে। তাহলে 25.4 × 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 1.26 × 10 টু দি পাওয়ার 4। সাইন থিটাই চাইছে আমাদের, রাইট? কত ডিগ্রি? হ্যাঁ থিটা চাইছে, ইকুয়ালস টু 2 × ল্যামডার ভ্যালু কত? 450 ন্যানোমিটার, 450 × 10 টু দি পাওয়ার -9। ক্যালকুলেশন করে থিটার ভ্যালু বের করে ফেলো, ডিগ্রিতে আসবে। আচ্ছা, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চিট দুইটার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। চিট দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে কি? এই যে চিট দুইটার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধেক করছে, মানে a প্রাইম ইকুয়ালস টু a/2 করছে, এবং দ্বিচির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করছে, মানে d প্রাইম করছে আগের তুলনায় দ্বিগুণ। তাহলে ডোরার ব্যবধান কত হবে? ডোরার মান ব্যবধানের পার্থক্য কেমন হবে? একটু আগে দেখাইছি ডোরার ব্যবধান কি, ল্যামডা d বাই a। ডেল x ইকুয়ালস টু পড়ছি আমরা ল্যামডা d বাই a। খেয়াল করো একই আলো, আলো যেহেতু একই, ল্যামডা তাহলে একই, ঠিক আছে। তাহলে আমাদেরকে ডেল এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ধরো প্রথমবার আমি এটাকে এক্স বলে ফেলি, তাহলে এক্স এর ভ্যালু ছিল কত? ল্যামডা ডি বাই এ। এখন এক্স প্রাইমের ভ্যালু কত আসবে? ল্যামডা ইন্টু ডি প্রাইম বাই এ প্রাইম। ল্যামডা রেখে দাও, ডি প্রাইম মানে 2 × ডি, আর এ প্রাইম মানে এ ডিভাইডেড বাই 2, ঠিক আছে। 2 উপরে চলে গেলে 2 × 4 হয়ে যায়, তাহলে 4 × ল্যামডা ডি বাই এ। আলটিমেটলি আমরা পাইলাম 4 × এই যে আগের যেটা এক্স। তাহলে তোমার এক্স প্রাইমের ভ্যালু আসলো কত? 4 × এক্স, মানে আগের তুলনায় ডোরার ব্যবধান আমাদের 4 গুণ হয়ে যাবে। সিম্পল, বইয়ের 1300। এত ব্যবধান বিশিষ্ট, এটা হচ্ছে এ দেওয়া, দুটো চির হতে এত দূরত্বে ক্যাপিটাল ডি দেওয়া, পর্দা পরপর দুইটা উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব। দেখো পরপর দুইটা উজ্জ্বল পট্টির দূরত্ব মানে কি ভাই? এটা কিন্তু ডোরা ব্যবধান, মানে ল্যামডা ডি বাই এ দেওয়া কত? 1.42 × 10 টু দি পাওয়ার -3 মিটারে নিয়ে গেলাম। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালু চাইছে, তো খেয়াল করি ল্যামডা রেখে দিই, ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু দেওয়া আছে 50 সেন্টিমিটার, মিটারে নিয়ে গেলাম। এর ভ্যালু কত? 0.2 মিলিমিটার, মিটারে নিয়ে গেলাম, ইকুয়ালস টু তোমার 1.42 × 10 টু দি পাওয়ার -3। ক্যালকুলেশন করলে ভাইয়া তোমার ল্যামডার ভ্যালু চলে আসবে, অ্যানসারের ইউনিট হবে মিটার, কারণ আমরা সব কিছু সেট করছি। চুয়েট 1200।
আচ্ছা, জীবাণুর ম্যাথ এটা একটু পরে করব, এটা একটু করে নেই। কয়টা আছে দেখে নিয়ে দেবো। আচ্ছা, এই সাবানের ভাসমান ফানা এটা করে ফেলাইছে তাই না শুরুতে? এটা করি নাই। আচ্ছা ওকে, করতে করতে আসে, প্যারা নাই। জীবনের ম্যাথ করে ফেলে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2011 সালে ম্যাথ, এটা এইবার রিপিট হওয়ার চান্স বা সম্ভাবনা খুবই খুবই বেশি। ঠিক আছে, আচ্ছা। তো কোন এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। ওই ধরনের দুইটা জীবাণুকে আমরা নবজানে করে নিছি। তার মানে মনে করো তোমার জীবাণু ছিল দুইটা, প্রত্যেক 20 দিন পর পর তার সংখ্যা কি হয়, ডাবল হয়। তার মানে 2 ইন্টু 2। আবার 20 দিন পরে কত হইলো, 2 ইন্টু 2 ছিল আগে, তার দ্বিগুণ হইলো। এরকম করে চলতে থাকে। তাহলে এটাকে কি একটা প্যাটার্নে আনা যায়? খেয়াল করো, এইখানে 2 টু দি পাওয়ার 1 ছিল, 20 দিন পরে যায় হইলো কত, 2 দুগুণা 4, মানে 2 টু দি পাওয়ার 2, দুইটা দুগুণ আকারে আছে। আবার 20 দিন পরে হইলো কত, 2 টু দি পাওয়ার 3। তার মানে দেখো প্রত্যেকটা 20 দিন পরে, একটু খেয়াল করলে বুঝবা, প্রত্যেকটা 20 দিন পরে, প্রত্যেকটা 20 দিন পরে এই 2 এর উপরের পাওয়ারটা জাস্ট 1 কইরা বাইরে যায়। দেখছো, 1 ছিল হয়ে গেল 2, 2 ছিল হয়ে গেল 3। ঠিক আছে, এতটুকু একটা প্যাটার্ন আমরা খেয়াল করলাম, ভালো কথা। তো বলছে যে আমরা পাঠাইলাম মহাকাশে এবং 1000 দিন পরে পৃথিবীতে ফিরাই আনছি আমরা। ঠিক আছে, এবং বুঝতে পারি জীবাণু দুইটাকে আমরা একটা স্পেসে নিছি এবং 1000 দিন পর পৃথিবীতে ফিরে আসে। তার মানে এই যে টাইমটা দেওয়া, এটা কিন্তু আমাদের স্থির সময়, টি নট দেওয়া। তো নবযান্ত্রের প্রতি সেকেন্ডে আলোর গতি এত গুণ হইলে, মানে সি বেগ হচ্ছে তোমার 0.995 ইন্টু সি। ঠিক আছে, আলোর এত গুণ। তবে নবযানটি পৃথিবীতে আসার পর কতগুলা জীবাণু পাওয়া যাবে? মানে স্পেসশিপের মধ্যে জীবাণুগুলা নিয়ে তুমি ঘুরে আসছো, এখন পৃথিবীতে টাইম গেছে 1000 দিন, আমাদেরকে চিন্তা করতে হবে স্পেসশিপে কত টাইম গেছে। আমার এটা মনে আছে, এটার উত্তর 100 দিন হবে যতটুকু মনে পড়ে। তাও দেখি, 100 দিনই হওয়ার কথা। এনিওয়েজ, আমরা বেসিক্যালি গতিশীল অবস্থায় টির ভ্যালু কমে যায়। তার মানে টি বাই টি নট যদি তুমি রাখো, উপরে পড়বে ফ্র্যাকশন 1 মাইনাস 0.995 হোল স্কোয়ার, আর নিচে পড়বে 1। বেসিক ক্যালকুলেশন। টি জানি না, টি এর ভ্যালু হচ্ছে 1000। ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ে টি এর ভ্যালু তোমার এখান থেকে 100 দিন আসবে, আমি 100 দিন ধরতেছি। মানে 100 দিনের কাছাকাছি বা 100 দিনই আসবে, 100 দিনই আসার কথা। 99.99 সামথিং আসবে। এটা কেন এভাবে করছিলাম, কারণ আমার কাছে মনে ছিল যে এটা বুয়েট পিলিতে আসতে পারে, ওইবার আসে নাই। বাট আমি উত্তরটা কাইন্ড অফ মুখস্থ করে ফেলছিলাম যে যদি এখানে 1000 আর এখানে 20 দেখি, তাহলে আমাদের নতুন সময় 10 কমে যায়, মানে 1000 হয়, মানে 10 ভাগ হয়ে যায়, ঠিক 100 হয়ে যায়, 1000 থেকে 100 হয়ে যায়। তবে ধরে নিচ্ছে এটা। এখন তোমার ক্যালকুলেশনে ডিফারেন্ট মান আসতে পারে, আমি জাস্ট তোমার 100 দিন ধরে করায় দেখাচ্ছি, ক্যালকুলেটর আর ইউজ করতেছেন এখানে। তো খেয়াল করো, 100 দিন মানে কত? 100 দিন মানে 5 ইন্টু 20 দিন, মানে 5টা 20 দিন, তাই না? তাহলে খেয়াল করো, একটা 20 দিন পরে 2 এর পাওয়ার বাড়ে কত, 1 করে। আবার একটা 20 দিন পরে পাওয়ার বাড়লো 1 করে। দেখো যে 1 ছিল, 1 বাইরে 2 হইলো, আরো 20 দিন পরে 3 হইলো। তাহলে দেখো 2 এর পাওয়ার ছিল 1। 20 দিন কয়টা পাইলাম আমরা, কয়টা কত গেল, মানে কত সময় গেল, 5 দিন। খেয়াল করো, জীবাণুর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা কাউন্ট করতে হবে, কারণ জীবাণু কিন্তু স্পেসে ছিল, মানে স্পেসশিপে ছিল। তার মানে ওর সাথে আমাদের ওই গতিশীল সময়টা কাউন্ট করতে হবে। পৃথিবীর সময় দিয়ে কিন্তু কাউন্ট করে লাভ নাই। পৃথিবীর সময়ের ইউজ করে আমরা স্পেসশিপের টাইমটা বের করবো, তারপরে কিন্তু ওটার কোনো কাজ নাই। তো 100 দিন মানে 5 ইন্টু 20 দিন। খেয়াল করলাম যে প্রত্যেক 20 দিন পরে পর 2 এর পাওয়ার 1 করে বাড়ে। এখন 2 এর পাওয়ার শুরুতে ছিল কত, 1। তো শুরুতে ছিল 1, এরকম করে 20 দিন কয়টা পাইলাম, 5টা। তাহলে কত করে বাড়বে, প্রত্যেক 20 দিনে 1 করে বাড়ে। তাহলে 5টা 20 দিনে কত করে বাড়বে, 5। ঠিক, তাহলে কত পেলাম, 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কিন্তু 8, 2 কিউব মানে 8, 8 8 64, 64টি। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে জীবনের সংখ্যা কত পাওয়া যাবে, 64টা। শেষ। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, বাট খুব লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে ম্যাথটা শেষ করে ফেলা যায়। ঠিক আছে, এখন বলতে হবে এই জিনিসটা কিন্তু আমি আমার ওই মুখস্থ ডাটার উপরে বসাইছি যে 100 দিন, তুমি এটা ক্যালকুলেট করে বের করো। বাট আমার মনে হয় না যে জিনিসটা আমি ভুল করতেছি। বাট ক্যালকুলেশনে ডিফারেন্ট আসলে ইউ ইউ টেক দ্য অ্যাকশন। যদি তোমার ফ্র্যাকশন আসে, মনে করো 97 আসে ধরো, তাহলে ওটা 100 দিন বানায় নিবা। ঠিক আছে, কারণ বুঝতে পারছো এটা 20-এর একটা পূর্ণগুণিত আকারে রাখতে হবে, মানে হয় 80 ডেজ নাইলে 100 ডেজ, এমন করে ডাটাটা সেট করা। তো যদি তোমার 97 আসে, তার মানে তুমি হয়তো এই সি এর ভ্যালু বা এখানে কোন একটা কাপচাপ করছো। তো এটা এত প্যারানাইট যেটা এমনি ভিতরে যাবে না। তুমি যদি দেখো 95 94 আসে, তুমি বুঝবে যে এটা 100 দিন, কারণ এটা 20-এর একটা গণিত আকারেই হবে, কারণ প্যাটার্নটা দেখে তুমি বুঝতেছো। ঠিক আছে, তো মাথা খাটাইতে হবে। আই এবং 4i প্রাবল্যের দুইটা তড়িৎ তরঙ্গ ব্যতিচার তৈরি করে, গঠনমূলক ব্যতিচার তৈরিতে প্রাবল্য হলো কত?
গঠনমূলক ব্যতিচার মানে দুইটা জিনিস একটার সাথে একটা ওভারল্যাপড হয়, বিস্তার ওভারল্যাপড হয়, প্রাবল্য না। তাহলে এইটার ক্ষেত্রে বিস্তার করতে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমরা জানি যে আই সমানুপাতিক এ স্কোয়ার, এ হচ্ছে বিস্তার, আই হচ্ছে তীব্রতা, ঠিক আছে, বা প্রাবল্য। তাহলে এ সমানুপাতিক রুট ওভার আই। তাহলে এইটার ক্ষেত্রে বিস্তার কত? রুট ওভার শুধুমাত্র আই আছে, তার মানে কত? সব তো ওয়ান, তাই না? তাহলে বিস্তার কত? ওয়ান। এটার ক্ষেত্রে কত পাবা বিস্তার? এ টু ইকুয়ালস টু টু, মানে একটা রেশিওতে চিন্তা করতেছি। তাহলে গঠনমূলক ব্যতিচারে দুটো যোগ হয়, তাহলে দুটো যোগ করলে কত পাবা? 2 আর 1 3। এটা কিন্তু এমসিকিউতে, এটা বুয়েট প্রিলি এমসিকিউতে আসতে পারে, সিকিউরিটি এমসিকিউতে আসতে পারে, কুয়েটে আসতে পারে, কুয়েট সবখানে আসতে পারে, ঠিক আছে? এটা 3 পাইলা। তাহলে এখন এটার প্রাবল্য কত বা তীব্রতা কত? আই সমানুপাতিক কে স্কয়ার, তাহলে এটা কি হবে? 3 3 কে 9 হয়ে যাবে, 9। তাহলে আই প্রাইম ইকুয়ালস টু কত? 9 কিসের তুলনায়? 9 আগের তুলনায়। তাহলে 9 ইনটু আই। তাহলে প্রাবল্য কত গুণ হবে? প্রাবল্য হবে তোমার 9 গুণ। বুঝতে পারছো? জাস্ট ভিতরে একটু বিস্তারের একটা ছোট্ট টুইস্ট আছে, এটা ঢুকাই দিলেই কাজ শেষ। আবার হুট করে 4 এর 5 করে দিও না। ঠিক আছে? কারণ তীব্রতা যোগ করা যায় না। যোগ হয় কি? ওভারল্যাপড হয় কি? ওভারল্যাপড হয় বিস্তার। তীব্রতা কিন্তু ওভারল্যাপড হয় না। এটা কিন্তু তোমাদের 9 10 একটা এরকম কনসেপ্ট ছিল ডেসিবেল দিয়ে, যে একটার উপর একটা সাউন্ড মিলতেছে। আমি জানি না করছো কেন, একটু অ্যাডভান্স ম্যাথ না করলে সমস্যা নেই। ওটা এরকম একটার উপর একটা সাউন্ড, মানে মনে করো একখানে মাইক বাজতেছে আর এখানে টিভি চলতেছে, এই দুটার তীব্রতা কিন্তু কখনো যোগ হয় না। যোগ হয় দুইটার বিস্তার। বিস্তার থেকে পাওয়ার পর একটা সম্মিলিত নতুন তীব্রতা পায়, মানে তুমি দুইটার তীব্রতা ধূপ করে যোগ করে দিলে পাবা না তো, বিস্তার যোগ করে দেন ওইখান থেকে তীব্রতায় কনভার্ট করতে হবে, বুঝছো? কোন কণার মোট গতিশক্তির স্থিতি অবস্থার শক্তির 5 গুণ, মানে যে এমসি স্কয়ার, যেটা দেখছো যে মোট গতিশক্তি মানে কি? এমসি স্কয়ার কিন্তু, ঠিক আছে? গতিশীল অবস্থার মোট শক্তি, এটা তার স্থির অবস্থার 5 গুণ, 5 ইন্টু তোমার এম নট সি স্কয়ারের সমান। তাহলে দ্রুতি কত? এখান থেকেও বের করে ফেলাইতে পারো, বা তুমি চাইলে হাফ এম বি স্কয়ার দিয়ে বের করতে পারো। আমার পছন্দের কথা হচ্ছে আমি এখান থেকে বের করতে পছন্দ করি, ঠিক আছে? তাহলে দেখো, সি স্কয়ার কাটে দাও, তুমি যেটা পাচ্ছ এম ডিভাইডেড বাই এম নট ইকুয়ালস টু কত? 5, তাই না? আচ্ছা, তো এম বাই এম নট মানে কি? এম যেহেতু বড়, তাহলে উপরে যাবে 1, নিচে যাবে ফ্র্যাকশন 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়ালস টু 5। সি এর ভ্যালু তুমি জানো, না জানলে মাইর আছে, এখান থেকে জাস্ট ভি এর ভ্যালু বের করে ফেলাও। অ্যান্সার ইউনিট হবে মিটার পার সেকেন্ড। শেষ। ওয়েট 900। মহাশূন্যচারী 30 ইয়ার্স ওল্ডে এত বেগে ভির ভ্যালু দেওয়া বেগে গতিশীল মহাশূন্যযানে চলে ছায়াপথ অনুসন্ধানে গেলেন, 50 বছর পর ফিরে আসলো। মহাশূন্যচারীর বয়স কত? তো 50 বছরটা কিসের বয়স বলতো? পৃথিবীতে বয়স। ভাই আপনি এটা বুঝেন কি? আমরা পৃথিবীতে বয়স, এটা কমন সেন্স চিন্তা করেন। এইটা যদি স্পেসে বয়স হয়, সে 30 ইয়ার্স ওল্ডে স্পেস শিপে উঠছে, তাহলে সে 50 বছর ট্রাভেল করে আসছে। আমি যে ধরে নিই এটা স্পেস শিপের এজ, তাহলে যে তার বয়স কত এখন? 50 আর 30 80 যোগ করলে হয়েছে। তোমার তার যোগের ম্যাথ দিবে না, তার মানে অবশ্যই এটা কি দেওয়া? পৃথিবীর বয়সটা দেওয়া, ঠিক আছে? তারপরে তোমাকে স্পেস শিপের বয়সটা বের করতে হবে। এটা হচ্ছে কমন সেন্স, বুঝা যে কোশ্চেনে কি চাইছে এটা বুঝা পারা। যেমন এটা বলি, এটা খেয়াল করো। তোমার মনে করো এই 1000 দিনে যদি কেউ বলে যে এটা হচ্ছে তোমার স্পেস শিপের টাইম, আমি কেমনে বলবো যে এটা স্পেস শিপের টাইম না? কারণ ভাই শুধুমাত্র একটা প্যাটার্নের জন্য এই কোশ্চেনটা দিবে না। এটা বুঝাই যাচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের কোশ্চেন, তার মানে এখানে অবশ্যই আমাকে এই ফর্মুলাটা দিয়ে কিছুটা আসবে। তার মানে যেহেতু এখানে দুইটা ধরার অপশন আছে, যদি হ্যাঁ সরাসরি বলে দিত যে হ্যাঁ ভাই এইটাই তোমার স্পেস শিপের টাইম, তাহলে আমি এখানে 1000 ধরে কাউন্ট করতাম, ঠিক আছে? কিন্তু এটা তো বলা নাই, তাই আমি তখন ধরে নেবো যে না এটা পৃথিবীরই টাইম, এটা আমি ধরে নেবো পৃথিবীরই টাইম। বুঝতে পারছো? সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে, চাইতেছেটা কি। কোশ্চেন কর্তা মানে কোশ্চেন যে করছে তার ওই মনটা বোঝা লাগে। তাহলে আমাদের এখন টি এর ভ্যালু বের করতে হবে, তাই তো? তো টি বাই টি নট, টি হলো ছোট, তাহলে উপরে যাবে রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি কিন্তু জানো, এই যে ভি জানো, ডিভাইডেড বাই 1। তোমার টি নট কত? টি নট হচ্ছে 50 বছর। তো ক্যালকুলেশন করে টি এর ভ্যালু কিন্তু বছরেই পাবা, কারণ তুমি টি নট বসাইছো বছরে। এই যেটা পাইলা এটার সাথে তুমি যোগ করে দিবা 30। 30 যোগ করে দিলে তোমার কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে, ঠিক আছে? এই যে বর্তমান বয়স, এটা হচ্ছে বর্তমান বয়স, এটা বর্তমান। আর টি তো বের করলাই, এটার সাথে 30 যোগ করলে বর্তমান আসতেছে, ঠিক আছে? যে মহাশূন্যচারীর বয়স কত? সিলভার আর অরাম মানে হচ্ছে তোমার সিলভার আর সোনা, ঠিক আছে? রূপ আর সোনা, এটা দুইটা কম্পাঙ্ক দেওয়া, এফ আর এফ প্রাইম। নিবৃত্তে বিভব দেওয়া, ভি আর ভি প্রাইম। প্ল্যাঙ্কের ধ্রুবক এবং উভয়ের কার্য অপেক্ষক বের করতে বলছে। আরে এটা কেমন ফাইজলামি ভাই! যাই হোক, আমরা বের করতেছি ই ইন্টু ভি ইকুয়ালস টু এইচ এফ মাইনাস কার্য অপেক্ষক, এটা একটা। আর হচ্ছে ই ইন্টু নিবৃত্তি বিভব ডিফারেন্ট, এইচ তো সবার ক্ষেত্রেই এক, এফ প্রাইম ডিফারেন্ট, এবং কার্য অপেক্ষকটাও ডিফারেন্ট 5 প্রাইম। ওয়েট দাঁড়াও, কার্য অপেক্ষক কি ডিফারেন্ট হবে? একটা সেকেন্ড।
একটা সেকেন্ড দাঁড়াও, কার্য অপেক্ষক আচ্ছা না, এখানে বলা আছে উভয়ের কার্য অপেক্ষক, তার মানে এটা সমান, কার্য অপেক্ষক একই হবে, ঠিক আছে। তা যদি একই হয় তাহলে আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করি তাহলে কেমন পাই, ই ইন্টু, ধরো 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করছি, তাহলে ভি প্রাইম মাইনাস ভি, এদিকে পাচ্ছি এইচ যদি কমন নিয়ে নেই তাহলে এফ প্রাইম মাইনাস এফ, আর দুইটা কার্য অপেক্ষক বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। এইচ এর ভ্যালু বের করতে হবে, ই এর ভ্যালু হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু ভি প্রাইম মাইনাস ভি, দেখো ভি প্রাইম কই দেওয়া, এই যে পরেরটা 1.58 মাইনাস ভি কত 2.25 ডিভাইডেড বাই নিচে থাকবে কত এফ প্রাইম মাইনাস এফ, এফ প্রাইম কত দেওয়া 4.416 ইনটু 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 14 কমন নেওয়া যেত, দুটোতেই আছে খেয়াল করি নাই, মাইনাস 6.033 ইনটু 10 টু দি পাওয়ার 14, এগুলো একটু খেয়াল করবো, অনেক সময় এই উপসর্গগুলো ম্যাক্সিমাম টাইম ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের ক্ষেত্রে এগুলো কমন নেওয়া যায়। এখান থেকে সরাসরি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট চলে আসবে। ইউনিট কি হবে, অবশ্যই জুল সেকেন্ড। কেমনে বুঝেন ভাই ইউনিট কি, কথা হচ্ছে অনেকভাবে বোঝা যায়। তুমি ইভি দিয়েও চিন্তা করতে পারো, তুমি শক্তি ই ইকুয়ালস টু এইচ হচ্ছে কি তোমার এফ দিয়ে চিন্তা করতে পারো, তোমার এইচ ইকুয়ালস টু কত আসে ই বাই এফ, এবং খেয়াল করো ই এর ইউনিট কি জুল, আর এফ হচ্ছে কম্পাঙ্ক, তুমি জানো হার্জ মানে কিন্তু সেকেন্ড ইনভার্স ওয়ান, তাই না। কেমনে বুঝলাম, যে এফ ইকুয়ালস টু 1/t, তার মানে হার্জ, হার্জ মানে কিন্তু সেকেন্ড ইনভার্স ওয়ান, সেকেন্ড ইনভার্স ওয়ান মানে এফ মানে সেকেন্ড ইনভার্স ওয়ান, হার্জ একটু উপরে চলে গেলে কত পাই জুল সেকেন্ড। এই হচ্ছে এসআই ইউনিট, মনে রাখা, মুখস্থ রাখা লাগে না ভাই, একটু ভুলে গেলে এরকম দুই একটা ফর্মুলার দিকে তাকাইলেই তোমার কিন্তু এই জিনিস বাইরে হয়ে যায়। যেহেতু আমরা এইচ এর ভ্যালু বের করে ফেললাম, এইচ এর ভ্যালু বের করার পরে এটা তুমি 1 নম্বরে বসাও, 2 নম্বরে বসাও, যেখানেই বসাও না কেন একটাতে বসালে তোমার ফাইল ভ্যালু চলে আসবে। সরাসরি ক্যালকুলেটরে করতে বলবো, এটা চলে আসার পরে সরাসরি এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে বসাই দিয়া ফায়ার জায়গায় খেলে এক্স চিন্তা করবে আলফা দিয়ে ধরে, তাহলে সরাসরি তোমার ফায়ার ভ্যালু চলে আসবে। এটা তো করছি, তাই আর কি আমাদের যতগুলো টাইম ধরা ছিল সব ডান। আমরা বুয়েট কভার করলাম, রিটেন আমরা বুয়েট পিলির জন্য কভার করে ফেললাম সবকিছু, সিকিউরেট কভার করে ফেললাম, আলাদা আলাদা ভাবেই চিন্তা করছি, বুটেক্সও কভার করলাম, এমসিকিউ এন্ড রিটেন বোথ পার্ট। তো আমাদের চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 8 অল ডান। এই আর কি, আর সময় বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট লাইভ ক্লাসগুলোতে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।